ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কুনোয় জানলার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজেছে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনের আয়নায় চোখ পড়লে মায়েরার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরু কুচকে তাকায়। মায়েরা ইনায়ের কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনা বাম পাশে বসায় মায়েরা তার মাথার বাম পাশ ইনায়ের ডান কাঁধে ঠেকে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার লালিত ফোলা ডান গালে স্পষ্ট দৃশ্যমান, কিছুটা রক্তের ছিটেফোঁটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়রার পানে চেয়ে থাকলো। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতের গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়েরা ঘুমের মাঝে কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে ভুরু কুচকে বলে, আবার কি হলো তোর? ইনে আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়লে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিট পিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ে। মায়েরা চোখ বড় বড় করে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন, খারাপ লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা, চুপ চুপ। মায়েরা তো শুদ্ধ দিকে তাকালোই না, রেগে মেগে বলল, আস্তে চালান মন্ত্রী, একটু ঘুমিয়ে শান্তি দেয় না? ইনার দিকে তাকিয়ে বলে, আসলে ভালো ছিটেফোঁটা নেই তোমার ভাইয়ের মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ে। মায়েরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থেকে দু হাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে বলে, অসহ্য লোক একটা। ইনি আর শুদ্ধ অসহায় চোখে একবার মায়েরার দিকে একবার ইরফানের দিকে তাকায়। তাদের মন বলছে, এরা এমন কেন? মায়েরা মাথায় কিছু আসে না। ইনায়ার কাছে গিয়ে ফিসফিস করে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের আগে বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনিয়া মায়েরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়েরা ভীতকণ্ঠে বলে, বাবাকে তো আমাকে নিজের মেয়ে বলেছিল। এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমার এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝে ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়েরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গেছিলাম। ইরফান ভুরু কুচকে পিছনে তাকায়। মায়েরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়েরার দিকে চেয়ে আসে। মায়েরা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গেছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি। আপনি গাল ফেটে দিয়েছেন শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে। এই গর্দভ জানেই না সে কেন মায়ের খেয়েছে। মায়েরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলে একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়ের গাল চেপে ধরে। মায়েরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝে মায়ের গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মায়ের দাগ ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নামাজ বলে, রে কি হয়েছে? কে কথা বলে ইরফান? শ্বশুরের গলা পেয়ে মায়েরা চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকে দুহাতে খামচি ধরে পিছনে লুকায়। তার মনে ভয় হয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো ভুল করেছে, তাও আবার ইনায়কে নিয়ে। এখন তার এই বাবাটা যদি তাকে আর মেয়ে না মানে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়েরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়েরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত দিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়েরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়েরার দিকে তাকায় গম্ভীর মুখে। মায়েরা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করছে বুঝতেই পারছে না মায়েরা। তার দু হাত তুলে দুগালে রাখে, কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে এলো, কিছু বলল না। এরপর মায়েরার পাশ কাটিয়ে চলে যায়। মায়েরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড়
যায়। তারেক নেওয়াজ এগিয়ে এসে মায়রাকে দেখে বলে, আম্মু তুমি কোথায় এখানে কোথায় গিয়েছিলে? মায়রা আমতা আমতা করে বলছে, ওই গিয়েছিলাম। এর মাঝে তারেক নেওয়াজ চোখ যায় মায়রার গালের দিকে। সন্ধ্যার পর সে মায়রাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এইটুকু সময়ের মধ্যে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে, কীভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালে এই অবস্থা কী করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মায়েরা বলতে চায়, আপনার ছেলে লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনে রাখলো। এমনিতে তাকে নিয়ে কত অশান্তি, এটা বললে নিশ্চয় আরও অশান্তি বাড়বে, বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এইসব ভেবে আর কিছু বললো না, কিন্তু কি বলবে ভেবে মাথায় হঠাৎ বুদ্ধি এসলো। অতঃপর বলল, আমি বাথরুমে পড়ে গেছি বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি। তারিক নওয়াজ ভুরু কুঁচকাল, তাকে এ নিয়ে আর ভাবতে হবে না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলা বলল, আমি মেরেছি। পেছন থেকে ইরফানের কথা শুনে মায়েরা পেছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মায়েরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লাইয়ার হতে শিখে গেছো বাচ্চাকালে? তারিক নওয়াজ রেগে বললেন, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারিক নওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা অমানুষ, এই মেয়েটাকে মারতে তোমার একটু দয়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভেতরে চলে যায়। তারেক নওয়াজ অবাক হয়ে দেখলেন, চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এবার আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যি খুব বড় ভুল করেছেন। মায়ের দিকে তাকালে দেখলো মায়েরা তার দিকে তাকিয়ে আছে অসহায় চোখে। মায়েরা হঠাৎ হেসে বলল, বাবা আপনি রাগ করবেন না, আমার ব্যথা তো অর্ধেক সেরে গেছে, কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নওয়াজ চুপ থাকতে দেখে মায়েরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মায়েরার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া আর শুদ্ধকে দেখে ভুরু কুঁচকাল। আবার মায়েরা দিকে তাকালো। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমরা গিয়েছিলে কোথায়? মায়েরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে। দুটো বলে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নওয়াজ ভুরু কুঁচকে বলে, কোথায়? মায়েরা হেসে বলে, আচ্ছা আগে আমার একটা কোশ্চেনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার ইয়া বড় একটা ভুল করছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নওয়াজ কোঁচকানো ভুরু শিথিল করে বলল, তা কি ভুল করছো আম্মু? মায়েরা হি হি করে হেসে বলে, বাবা আমার না ফুচকা অনেক পছন্দ, তাই এক্সাইটমেন্টে একা একা চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর স্বরে বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকাটি হবে না তো? তারেক নওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া, বাবা মারা গেছে সে হিসাব মেয়েটা এত এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না। এই জন্য তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো, কিন্তু তার ছেলে যে মেয়েটার উপরে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মায়েরা হেসে বললেন, আপনি খুব ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নওয়াজ মায়েরার কথায় হেসে ফেললেন। ইনে এগিয়ে আসলো। তারেক নওয়াজের তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যান। মায়েরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানলার দিকে নজর দিল, দেখলো ভোরের আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগে অনেকবার ডেকেছে, উঠাতে পারেনি, এখনও ডাকছে। মেয়েটা উল্টোপাল্টা শুধু ঘুমিয়ে যাচ্ছে। মায়েরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটল, তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা নিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনো। এরপর মায়েরা গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিস ফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলে, আপু আপু উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনে একবার এপাশ ফিরে ওপাশ, ঘুম হালকা হওয়া মাত্র সাপ সাপ বলে কথাটা কানে যায়। পিট পিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপটা দেখে আবারও চোখ বুঝতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখে লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ।
মায়েরা নিজেও ভয় পায় ইনার এই চিৎকারের সাথে। মূলত ইনার এক্সপ্রেশন দেখে মায়েরা মনে হচ্ছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। ইনিয়া দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনার সামনে ধরে বলতে চায়, এটা রাবারে। ইনা তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে উঠে আম্মু বলে ডেকে। ওদিকে তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কার নওয়াজে মারা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত চোখে পানি দেখে বাবা মা দুজনে চিন্তিত হয়ে যায়। রুমা নওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে কী করছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলেন, কালকে মার খেয়েও হয়নি তাই না বেয়াদব মেয়ে? ঘুমের ঘরে এভাবে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল। মিনমিন স্বর বলল, সরি আমি বুঝতে পারিনি। ইনে তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মেদে কাঁপছে। রুমা নওয়াজ নামাজ পড়ে দোয়া করছিল। তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে আসে। আর এদিকে তারেক নওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখনই মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনার মা গায়ে হাত বুলিয়ে আদর শুরু করে, ভয় পেও না আম্মু, ওটা কিছু নয়, খেলনা জিনিস। ইনে কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতে সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো এটা খেলনা, ভয় পেও না। ইনি আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নওয়াজ ধমকে উঠল মায়েরাকে। মায়েরা মলিন মুখে একবার রুমা নওয়াজের দিকে তাকায়, এরপর আবার ইনার দিকে তাকিয়ে বলে, আপু আই এম সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তাই তোমাকে উঠাতে যাচ্ছিলাম, তাই এভাবে রেখেছি, সরি আপু, আর কখনো এমন হবে না। ইনা হা না কিছুই বলল না। রুমা নওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে গেল। মায়েরার চোখ জল টলমল করছে। তারেক নওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বললেন, আর কখনো এমন করবে না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতে রবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দেবো, হবে না। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলে, আচ্ছা, এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ভীষণ খারাপ লাগছে। সবাই কি তার উপর অনেক রেগে আছে? ইনে আপু কথাটা বলল না, বাবা হাসলো না, এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নওয়াজ ইনিয়াকে জড়িয়ে ধরে ছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসলো। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো, কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করলো না। দু হাতে দু চোখ মুছে নিজে নিজে হেসে ফেলল। রবারের সামনে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়ের ভীষণ ভালো লাগে। ইনিয়া স্বাভাবিক হলেও নামাজ পড়ে মায়েরা ঘরে আসে। মায়েরা ব্যালকনিতে দাঁড়িয়েছে। ইনিয়া পিছন থেকে ভাউ করে ওঠে। মায়েরা এক লাফে দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পিছনে ফিরে ইনিয়াকে দিকে দ্রুত ইনিয়াকে জড়িয়ে ধরে বলে, আপু আই এম সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনিয়া হেসে মায়েরার পিঠে হাত বুলিয়ে দিয়ে, পাগলি মায়েরা। মায়েরা মুখ ফুলে বলে, আমি পাগলি না, ফিস ফিস করে বলে, তোমার ভাই পাগল। রুমা পিছন থেকে রুমা নওয়াজের হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কে পাগল? মায়েরা রুমা নওয়াজকে দেখে ভীত চোখে থাকা আমতা আমতা করে বলে, হে হে, ও আমি। ইনা আর মা ইনার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়েরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একটা দিন কাটিয়ে দেখুন। রুমা নওয়াজ ধমকে বলে, একজনকে বাবা আরেকজনকে আন্টি? মায়েরা অবাক হয়ে রুমা নওয়াজকে দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা ইনার দিকে তাকালে ইনা হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিচ্ছে আম্মু। মায়েরা চোখ বড় বড় করে ইনার হাত ধরে ঘুরতে নিলে ইনার হাত থেকে গরম চায়ের কিছুটা মায়েরার পায়ের উপর পড়ে। মায়েরা শব্দ করে ওঠে। ইনিয়া দ্রুত চায়ের কাপ রেখে বলে, হায় হায়, কোথায় লাগলো? মায়েরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিচ্ছু হয়নি, তুমি খাও, চা খাও। ইনিয়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, আমি আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মায়েরা অবাক হয়ে তাকালো ইনিয়ার দিকে, মুখ ফসকে বলে ফেললে, তার মানে তোমার আম্মু, আই মিন আমার শাশুড়ি, উপরে উপরে দরজাল শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনিয়া মায়েরার কথা শুনে হেসে ফেলে। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে
বিছানায় শুয়ে পড়ে। আমি ঘুমাচ্ছি মায়েরা, আমার সকালে ওঠার অভ্যাস নেই বাই। মায়েরা হেসে বলে, আচ্ছা ঘুমাও আপু, আর ডিস্টার্ব করবো না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সাবার করে বিড়বিড় করে বললো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম পাতা ঝরলো, হাত থেকে বহুত মধু ঝরে, পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ, জ্বালানি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখলো সে ঘুমে। মায়েরা ইনায়াকে আর ডিস্টার্ব করলো না, ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই হয়তো আবার ঘুমাচ্ছে। মায়েরা এদিক ওদিক হাঁটলো, এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তা, তবে এই জায়গায় ইরফানদের একদম মেইন গেটের ভেতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশে অনেক গাছপালা। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথায় নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানে। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা হওয়া। মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে বেড়ায়। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা, গ্রামে প্রচুর খেলছে। এখন খেলা ভীষণ ইচ্ছে জাগলো, কিন্তু দড়ি এখানে নেই, তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতরে দৌড় দেয়, ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়িতে উঠতে বেয়ে থাকে। ছাদে পৌঁছাতে একটু ভর করে ঘন ঘন শ্বাস নিলে, নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা রশি বেশ কষ্টতে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা নিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছা পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবার দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মায়েরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো, না কেউ নেই। গায়ের ওড়নাটা খুলে পাশের ঘাসের উপর গুটিসুটি করে রাখলো, কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করলো আর খিলখিলে হাসে। বাগানের ডান পাশে দোতলা, ইরফানের ঘর, সাথে ব্যালকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ দিয়ে তাতে চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার ব্যালকনির বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার ছলে খোপা খুলে গেছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচে ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে, বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালে স্নিগ্ধ মৃদু হওয়ায় নিজের গায়ে মাখাতে ব্যস্ত মায়েরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখে মায়েরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে গম্ভীর কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যাচ্ছে না। মায়েরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টে ঘুরে দেখায়। ইরফান মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। তারপর ঘরে চলে যায়। মায়েরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাত খোপা করে মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভিতরে যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে যেন মেঝে অপরিষ্কার না হয়। তারপর তার ঘরে গিয়ে এসে একবার ভাবলো ইনায়াকে ডাকবে, আবার ভাবলো থাক, মেয়েটা ভয় পাইয়ে ঘুম ভাঙছিল, এখন ঘুমাক, বিকেলে না হয় এই খেলা দেখিয়ে দিবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতো কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মায়েরা যখন ঘরে গিয়ে বসেছিল তখনই ইরফান নিচে আসে। বাগানের বিভিন্ন গাছ, ফুল, ফল আর বিভিন্ন ধরনের গাছ ইরফান প্রায় গাছকে ছেটে দেয়, আর সেজন্য এসেছিল। কাজ শেষ করে হাতের কাছে রেখে এগিয়ে আসতে দেখলো তার সামনে মায়েরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মায়েরা পাশ দিয়ে চলে যেতে নিলে মায়েরা হঠাৎই খেলা থামিয়ে উল্টে ঘুরে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যেতে নিলে পিছন থেকে সাথে সাথে ছোটোখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভুরু কুঁচকে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মায়েরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখলো উন্মুক্ত ফর্সা লোমযুক্ত পা দুটো প্যান্ট হাঁটুর নিচ অবধি গুটানো। মায়েরা অদ্ভুতভাবে তাকায় পা দুটির দিকে, কিন্তু কিছু মনে পড়তে ফট করে মাথা তুলে তাকায়। ইরফানের তীক্ষ্ণ চোখে মায়েরার দিকেই চেয়ে আছে। মায়েরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে। ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান এখনও তার দিকে চেয়ে আছে, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ, মুখে
খই ফোটা মায়েরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখলো ইরফান পায়ের কাছে পড়ে আছে। মায়েরা আবারও চোখ তুলে আমতা আমতা করে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মায়েরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মায়েরার দিকে চেয়ে ডান পায়ের সাহায্যে মায়েরার ওড়নাটা তুলে দু হাতে গুটি গুটি করে মায়েরার মুখের উপর ছুঁড়ে ফেলে। মায়েরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে রেগে বলে, ভালো করে দিতে পারে না? ইরফান দৃষ্টি চুপসে যায়, চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, মানুষ তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে ফেলে। ইমরান পাশ কাটিয়ে যেতে নেয়। মায়েরা তখনই বর্ষা থেকে কোনো রকম উঠে দাঁড়ানো, ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। যাওয়ার সময় ভয়ে দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে ধরে রাখে। ইরফান রেগে তাকায় মায়েরার দিকে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কি যেন পড়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মায়েরার দিক কথা কানে নিল না। ডান হাতে মায়েরাকে ধাক্কা দিল। মায়েরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মায়েরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে পাশ দিয়ে জাহিদ মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মায়েরা, কি হয়েছে তোমার? মায়েরা পিট পিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতে পারছি না। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া, আমার পা ভেঙে গেছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি হলো দেখে দেখে? মায়েরা নিজেকে উঠে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু দেখে দিন ভাইয়া। জাহিদ এসে বলে, ও হো মায়েরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মায়েরাকে ধরার জন্য হাত বাড়ায়। তার আগে ইরফান মায়েরার পিছন থেকে টান মেরে মায়েরাকে নিজের কোলে তুলে নেয়। জাহেদ হা হয়ে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলো ইরফান মায়েরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মায়েরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানে বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন, ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মায়েরার দিকে। মায়েরা রেগে বলে, আপনাকে ভয় পাই না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানা থাকেন, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখন কেউ নেই। মায়েরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখে সে ঘর পাস করে যাচ্ছে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মায়েরা ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাবে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটু টু শব্দ করলো না। তার ঘরের দরজায় পা দিয়ে লাথি মেরে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতরে। মায়েরা ছিটকে পড়ে যায়। কোমরে ব্যথা পেয়ে গুঙ্গিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মায়েরার গাল বাম হাত দিয়ে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। মায়েরা কেঁপে ওঠে ইরফানের ভয়েসের টোনে। কী করছে? রেগে দু হাতে ইরফানকে ধাক্কা দিয়ে ইরফান মায়েরা দু হাত তার এক হাতে মুঠো শক্ত করে চেপে ধরে। মায়েরা ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে বলে, এই পাষাণ লোক আমি মারতে মারতে মেরেই ফেললেন, বাবা মা মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেয়ে বলে, অসভ্য পাষাণ লোক, ছাড়ুন বলছি আমায়। ইরফান শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। হঠাৎ মায়েরার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মায়েরা দু হাতে পিছন দিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মায়েরা মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মায়েরা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতে কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মায়েরার হাত বেঁধে সরে গেলে মায়েরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচ নুয়ে আসে মেয়েটার। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলে একটা অসভ্য, আমার পা ভেঙে গেছে, এখন আপনি আমার কোমর ভাঙছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধেছেন, উহ, ছেড়ে দিন আমায়। ইরফান মায়েরার এত বকবকানি নিতে পারল না। ডান হাতে মায়েরার মুখ চেপে ধরল, স্টপ, জাস্ট স্টপ। মায়েরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে মায়েরা ডান পায়ে হাত দিলে মায়েরা চেঁচিয়ে ওঠে, কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গেছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মায়েরার মুখের দিকে তাকায়। চোখ সরিয়ে নিয়ে মায়েরার পা ধরে একপাশে জোরে টান দেয়। মায়েরা জোরে কেঁদে দেয়। ইরফান মায়েরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মায়েরা এখনও কাঁদতে দেখে বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল। মায়েরা মাথা তুলে বলে,
আমার হাত খুলে দিন, খারাপ লোক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ বুঝে নিতে লজ্জা করে না? অসভ্য, ইতর, বেয়াদব। আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মায়রাকে দাঁড় করে, তাতে দাঁত চেপে বলে, স্টুপিড গাল, নয়তো এই দুগাল আস্ত থাকবে না। মায়েরা রেগে আরো জোরে চেঁচিয়ে বলে, করবো না, আমার মুখ আমি বলবো। অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খুঁজে আমার ইজ্জতের ফালুদা করে দিল। আর বলতে পারলো না। বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে মায়েরা ডান দিকে হেরে যায়। কাঁদতে কাঁদতে বলে, হো আল্লাহ, আমার জীবনে দুদিনে থাপ্পড়ময় হয়ে গেল পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতে থাকে। এরপর বিরক্ততে টেবিলের ড্রয়ার থেকে স্কচ টেপ এনে মায়েরাকে টেনে মায়েরার মুখে লাগিয়ে দেয়। মায়েরা চোখ বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মায়েরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায় আর একবার দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন ভেবে যায়। মায়েরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায়। এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎ ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পা তো ব্যথা পেয়েছিল, পা তো ব্যথা করছে না। ইরফান পা জোরে টান দিল। এরই পর তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মায়ের মনে পড়ে যায় কাঁটা দিয়ে কাঁথা তুলতে হয়। মায়েরা ব্যথা মুখে মনে মনে বিড়বিড় করলে, ব্যথা দিয়ে ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকালো, ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলোয় ঘরে এসেছে। মায়ের কেমন বন্ধ লাগছে। এমনিতে মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানলা খুলে দিয়ে তবুও বন্ধ লাগে। আর এই ঘরে সব জানলা দরজা লাগানো। মায়েরা বাধা অবস্থায় বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকে এই লোকটা অটিস্টিক হয়ে গেছে, মাথায় গন্ডগোল। পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেকক্ষণ সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, হাঁপিয়ে গেছে। ধীরে ধীরে ওড়না ঢিলে হয়ে আসে। মায়েরা বুঝতে পারে ওড়নার গেট খুলে গেছে। মনে মনে খুশি হয়। দু হাতে মোছড়ামুছড়ি করতে পারলে কিছুক্ষণের মাঝে ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মায়েরা খুশি হয়ে ছোটোখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে দেয়। এর মাঝে ওয়াশরুমের দরজাগুলো শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন। কিন্তু দুঃখের বিষয়, দরজা তো খুলছেই না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে, শাওয়ার নিয়ে বেরিয়েছে, পরনে তাওয়াল জড়ানো, উধাম শরীর। মায়েরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে থেকে ভুরু কোঁচকায়। মায়েরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটি দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটছেন, ছি ছি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বুঝে বলে, যান যান, জামা কাপড় পরে আসুন। ইরফান মায়েরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলা বলে, ইজ্জত শেষ করেছে মানে? করছি বলে নিজের মানচিত্রে নিজেই মিলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড়ে গেছে, একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটার জীবনে এমন পরিস্থিতি এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালো, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মায়েরা এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝে থেকে পড়ে থাকা ওড়নাটা কুড়িয়ে নিজেকে ঢেকে নিল। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবার খোলার চেষ্টা করলো, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফান দাঁড়িয়ে থাকতে ঢোক গিলে নেয়। এই লোক, পুরো শরীর তো লোম কেন? কথাটা বিড়বিড় করে মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টি ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো। মায়েরা দু গালে দু হাত চেপে ইনোসেন্ট ফেস ভাসিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি। আপনি দুবার আমাকে ফেলে দিয়েছেন, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুব সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন, আর এখন মারলে আপনাকে। মায়েরা বাক্য শেষ করার আগে ইরফান দরজা খুলে মায়েরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়ের হা করে বদ্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলল, জঘন্য
অসহ্য অসভ্য লোক একটা বলে দৌড় লাগায় ঘরের দিকে। সিঁড়ি বেয়ে না নেমে দৌড়ে ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মায়েরা তুমি কোথায় ছিলে? মায়েরার কথায় জাহিদের কথায় মায়েরা দাঁড়িয়ে যায়, হেসে চোখ বড় বড় করলে জমের মুখ থেকে বেঁচে ফিরছে। ইরফান পরনে প্যান্ট পরে কি মনে করে ঘর থেকে বেরিয়ে এসে নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মায়েরা শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাইয়া, উপরে এসো। ইরফান 2 মিনিট, ভাই 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মায়েরা দিকে তাকিয়ে কিছু বলার আগে আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাইয়া, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মায়েরার দিকে তাকিয়ে বলে, মায়েরা তোমার তো পা ভেঙে গেছিলো, দাঁড়িয়েছো কেন? ইরফান রাগে বাঘের ন্যায় বজ্রকণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজের থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মায়েরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি করে দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে আছে, এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই কিছু বলবে? ইরফান ব্যালকনির দরজার সামনে উল্টে ফিরে দাঁড়িয়েছে। ইরফান ব্যালকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কিছু করেছে, আবার বলল না, তাদের এই ভাই তো এমনই, নতুন আর কি। ইরফান এগিয়ে গিয়ে কাবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানায় ছুঁড়ে ফেলে। জাহিদ ভুরু কুঁচকে চেয়ে আছে। ইরফান সব কাপড় ছুঁড়ে ফেলে হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো, সবগুলো নতুন রাখছে, একদম সুন্দরভাবে আয়রন করা রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলে, এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর বলে, সেকেন্ড টাইম আয়রন করবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা আর রিতাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকিয়ে থাকে, আবার ইরফানের দিকে চেয়ে বলে, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিন শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে গম্ভীর গলা বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলে, মায়েরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব ভালো মিশুক, আর ভালো হবে। ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে, তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাইয়া। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গেলে, মায়েরাকে তো দেখতেই পারে না ইরফান, সে তার সাথে ঘুরতে যাওয়ার কথা বলে ভুল করে ফেলেছে। মিস্টেক মিস্টেক, তখন মায়েরার সাথে কথা বলেছিল বলে হয়তো রেগে গেছে। মেয়েটা কত ভালো, ইরফানকে যে কেন দেখতে পারে না বুঝেই পায় না, মেয়েটা বুঝেই পায় না জাহিদ। অতঃপর মেখে এসে বলে, না না, আমি আয়রন করতে পারবো, যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদ এখনো দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরে এসে বলল, কি হলো এসো? জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট 2 হাতের সাহায্যে বাইরে বেরিয়ে এসলো। খালার বাড়িতে এসে খালাতো ভাইয়ের কাজ করতে করতে দিন চলে যাচ্ছে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না আসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টে কাজের মাসেই হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদের এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও? আর সব কার শার্ট প্যান্ট, চুরি চুরি করলে নাকি? পিছন ফিরে জাহিদের কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছনে তাকিয়ে দেখলো ইরফান অনেকটা এগিয়ে আসছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহেরার গায়ের উপর দিয়ে বলে, তোমাকে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড় দিয়ে মায়ের ঘরে যায়। জাহেরা তব্দা খেয়ে যায়। ভাবনার মাঝে ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহেরা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখলো জাহিদ তার খালামণির ঘরে ঢুকেছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে 2 পা এগিয়েছে, আর ইরফান পিছন থেকে জাহিদের শার্টের কলার টেনে ধরে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পেছন ফিরে তাকালো, অতঃপর বলে, ইরফান ভাইয়া আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘড়ি দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভুরু কুচকে বলে, তুমি যাবে? তাহলে আমাকে
কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনলো। পিছন থেকে ইরফানের খালা বলে, কোথায় যাচ্ছ? ইরফান বাবা, জাহিদ কোথাও যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কড়া ছেড়ে যেতে যেতে গম্ভীর গলা বলে, জাহিদ, যারা থেকে সবগুলো শার্ট প্যান্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, হাসি খুশি ছেলে হলেও তাও খুব বলা যেত, যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দেখ। অতঃপর জাহেরা থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে ফিরে যায়, ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলা বলল, বাইরে খেয়ে নেবো আম্মু, ইনিয়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘুরে দিয়ে অতঃপর বলল, দ্রুত আসতে বলো, আমার লেট হয়ে যাচ্ছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন জাহিদও বেরিয়ে এসে রুমানাও দীর্ঘশ্বাস ফেলেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝলো না, কিছু বলল না। বলে লাভ নেই। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে ইনায়ার সাথে কথা বলছে বলছে, আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনিয়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতে রেগে যায়, তুমি আর ভাইয়ের সামনে যেও না কেমন। মায়েরা মৃদু হেসে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ের সামনে যাইনি, ওই লোকটা আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, আবার আমাকে কোলে তুলে ছুঁড়ে মেরেছে, কোমরে এখনো একটু ব্যথা করছে বুঝলে। ইনি অদ্ভুতভাবে মায়ের দিকে চেয়ে আছে। মায়ের সব কথা তার মাথার উপর যাচ্ছে, সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি কি যে করেছে এই মেয়ে। মায়েরা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবা দরকার নেই। আর কথা, আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবো, আমি ঘুরে ঘুরে দেখবো। ইনি অবাক হয়, আমি তো কলেজে গেলে ক্লাস করবো, তুমি কি করবো? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো, প্লিজ আপু, যাই না তোমার সাথে। ইনি মায়ের দিকে তাকিয়ে হেসে বললো, ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে একবার হাত বুলালো। ইনিয়া বলল, বেশি ব্যথা পেয়েছ? মায়েরা হেসে বলল, না না, ঠিক হয়ে যাবো আপু। এটা বলে গায়ে বোরখা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া আছে, আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গন্ডগোল আছে, আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায়, তোমার আম্মু মনে হয় আমার শাশুড়ি মাও রেগে যায়, তাই বলছি আমি আর তুমি দুজনে মিলে তোমার ভাইয়ের জন্য একটা ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিয়ে করবে, দেখবে জঙ্গলিদের মতোই লাগবে, চুলগুলো কেমন বড় বড়, ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, চুলগুলো কেটে দিলে একদম হিরোদের মতো লাগবে, এখন ভিলেনদের মতো লাগবে বুঝলে। কথাগুলো বলে এক নিঃশ্বাসে হেসে ফেলল। কেমন আইডিয়াটা? ইনি চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে, লাস্ট কথা আর না চাইতেও হেসে ফেলে। পিছন ফিরে ইরফানের গম্ভীর কণ্ঠে ভেসে আসে, ইনায়া। মায়েরা বিরক্তি হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি, তার মার খেয়ে ছোঁয়াচে রোগ, তোমার ভাইয়া এখানে নেই তবু আমি দেখতে পাচ্ছি, এগুলো পাগল হওয়ার লক্ষণ। এর চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি, তাহলে আমি আর পুরোপুরি পাগল হব না। ইনিয়া ঢোক গেলে পিছন ফিরে ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়ের দিকে চেয়ে আছে। মায়েরা আবারও কিছু বলতে এলে ইনিয়া মায়ের মুখ চেপে দিল। মায়েরা, সত্যি সত্যি ভাইয়া, তুমি প্লিজ পাগল হওনি, চুপ করো। মায়েরা চোখ বড় বড় করে দরজার দিকে চাইলো, চোখ জুড়ে ভীত। মুখ থেকে ইনা হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভিজায়। আর সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ। মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনিয়ার পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমাকে বাঁচাও। ইনিয়া নিজের গাল দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করলো। মায়ের মুখ সংযত হয় না, আর ভাইয়ের রাগটাও সংযত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়েরা ভয়ে কেঁদে উঠে পড়ে প্রায়। এই লোককে দেখলেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে, এখন তাকে বাঁচাবে কে। মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা বলে, দেখুন, আমি আপনাকে নায়ক নায়ক বলছি, এতে রাগার কি আছে? হ্যাঁ, প্রশংসাতে করছে একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলছি, ভুলে যান আপনি। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নিল। ইরফান এগিয়ে এসে মায়েরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনিয়ার ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়েরা ইনিয়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে
দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়েরা পড়ে যেতে নেয়। তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানো, মায়েরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়েরার আত্মার পানি কি শুকিয়ে গেছে, মেয়েটা ভয়ে জ্ঞান হারালো বলে। ইরফানের বুকে শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। ইরফান মায়রাকে নিজের থেকে সরানোর জন্য ধাক্কা দিতে গিয়ে থেমে যায়। মায়রা পুরো শরীর ভর ছেড়ে দেওয়ায় ইরফান ভুরু কুঁচকালো। ডান হাত মায়রার মাথা ঠেকালো, বুক থেকে সরিয়ে মুখ পানে তাকালো। তার ঘরে গিয়ে যে থাপ্পড়টা দিয়েছিল, এর ফলে মেয়েটার বাম গালে হালকা লাল হয়েছে। ইরফান ফোঁস করে শ্বাস পেল। সেন্স হারিয়েছে কেন বুঝল না। তীক্ষ্ণ চোখে বেশ কিছুক্ষণ মায়রার মুখপানে চাইল। ইনিয়ার দিকে তাকিয়ে কণ্ঠে বিরক্তি ঢেলে পড়ে, এই স্টুপিডকে ধরবি না কি ফেলবো? ইনিয়া দ্রুত এসে মায়রাকে আগলে নেয়। এরপর নিজেই বেশ কসরত করে মায়রাকে বিছানায় শুয়ে দেয়। মায়রা গালে আলতো করে থাপ্পড় দিয়ে বেশ কয়েকবার ডাকে। মায়রা সাড়া নেয়। ইনিয়া ভয় পায়। ইরফানের দিকে তাকালে দেখে ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার দিকে চেয়ে আছে। ইনিয়া জিভ দিয়ে ঠোঁট ভিজে বলে, ভাইয়া ডক্টরকে কল করো। মায়রা কিছু কইছে, ও চোখ খুলছে না। ইরফান বিরক্ত হয়ে পিছন ফিরে যেতে বলে, জাস্ট 2 মিনিট, রেডি হয়ে বাইরে হায়, আমার লেট হচ্ছে। ইনিয়া ভাইয়ের নির্লিপ্ততায় ভীষণ বিরক্ত হয়ে মনেও মনে খুব রাগ হয়। একটা মানুষ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, তবু তার ভাইয়ের একটু দয়া মায় নেই। কণ্ঠে কিছুটা রাগ নিয়ে পিছন ফিরে বলে, তোমার প্রবলেম কি ভাইয়া? দেখছো একটা মেয়ে অসুস্থ আর তুমি হেয়ালি করে যাচ্ছ। আসলে তুমি পাষাণ হয়ে গেছো। ইরফান দাঁতে দাঁত চেপে ইনিয়ার দিকে তাকালো। ইনিয়া ইরফানের দৃষ্টি দেখে ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ডক্টরকে একটা কল করো অন্তত প্লিজ। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে রেগে বলে, ওর বাদরামি না দেখে কলেজ যাবি না? ইনিয়া বিরক্ত হয়। মানছে মায়েরা চঞ্চল, এর জন্য সেন্স হারিয়েছে বলে তাকে অসুস্থ করে জাগিয়ে তুলবে না। ইরফানের হঠাৎই মায়ের হাত ধরে জোরে টান দিয়ে বসে দেয়। মায়েরা ধরপড় করে চেঁচিয়ে বলে, ওহ, ও আপু, আমার হাত খুলে গেল, আমাকে, আমার হাতকে বাঁচাও, বাঁচাও। ইনিয়া চোখ বড় বড় করে তাকায় মায়েরার দিকে। মায়েরা তো অজ্ঞান হয়ে গিয়েছিল। ইরফান শক্ত করে মায়েরার দিকে চেয়ে আছে। দৃষ্টি ঘুরে ইনিয়ার দিকে তাকিয়ে রেগে বলে, সি, এই তোর স্টুপিডের বাদরামি। মায়েরা ইরফানের দিকে তাকিয়ে ঢোক গিলে বিড়বিড় করে বলে, একটু নাটক করেও শান্তি নেই। কথাটা বলে ইনিয়ার পিছনে লুকানোর বৃথা চেষ্টা করে। ইরফানের বিরক্তির মাত্রা আরও বেরিয়েছে। ইনিয়ার দিকে তাকিয়ে রাগান্বিতগুলো, 2 মিনিটে 1 সেকেন্ড লেট করলে তোকে শূন্যে শুলে চড়াবো। আর এই স্টুপিডের আশেপাশে যদি দেখছি তো একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। মায়েরা আর ইনিয়া দুজনে কেঁপে ওঠে। ইনিয়া দ্রুত বিছানা থেকে নেমে তার ঘরের দিকে দৌড়াতে লাগলো। মায়েরা ভীত সরে চেয়েছি বলে, আপু, আমাকে নিয়ে যাও, আমার সামনে বাঘ, বাঁচাও, বাঁচাও। ইনি অসহায় চোখে পিছন ফিরে থাকায় ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি এগোয় দেখে আর এগোয় না। সে লেট করলে থাপ্পড়টা তাকেই খেতে হবে। সে দ্রুত তার ঘরের দিকে পা চালালো। এদিকে মায়েরা ভয় পাচ্ছে। কতগুলো বেফাঁস কথা বলেছে, আবার অ্যাক্টিংও করে ওই লোকের গায়ে পড়েছিল। এখন তার কি হবে? নিজের মাথায় গুটিয়ে ধীরে ধীরে সামান্য মাথা তুলে ইরফানের দিকে চায়। ইরফানের দৃষ্টি নড়চড় নেই। মায়েরা জানে তার দৃষ্টি মানে তাকে এখন ধোয়ার পরিকল্পনা করা। মায়েরা মনে পড়ে এই লোকটা ইনে আপুকে তার সাথে মিশতে নিষেধ করছে। নিজের মাঝে জমানো ভয় সাময়িক পালিয়ে গেল। মায়েরা হঠাৎই রেগে বলল, আপনার এত বড় সাহস, আমার সাথে আপুকে মিশতে নিষেধ করছেন? আপনি জানেন মুভি গল্পের কত নায়ক পাগল? আমি না হয় আপনাকে সেরকম পাগল বলছি, আর যেহেতু আপনার বউ, তাই একটু অ্যাক্টিং প্র্যাকটিস করছিলাম। আপনি তো দেখছি আসলে মূর্খ। এরপর ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগিয়েছে। মায়েরার কথা শুনে তার পা থেমে যায়। রাগে বিরক্তিতে নিজের মাথার চুল টেনে ধরে, আর নিতে পারছে না একে। ঝড়ের বেগে এসে মায়েরা গাল চেপে ধরে ডান হাতে। মায়েরা ভয় পেয়ে কেঁপে ওঠে। 2 হাতে ইরফানের হাত চেপে ছাড়ানোর চেষ্টা করে, ঢোক গিলে কিছু বলার জন্য। তবে ইরফান এত জোরে গাল চেপেছে, কথা বলতেই পারছে না। ইরফান নিজেই মায়রাকে ধাক্কা দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে ফোঁস করে শ্বাস ফেলে। সব কিছু এত অসহ্য লাগছে। মায়রা কিছুটা ছিটকে বিছানায় পড়ে।
দু হাতে দু গালে হাত বোলায়। ইরফান ফিরিয়ে রাখা পিঠের দিকে চেয়ে বলে, আপনি আসলে পাগল, আমার গাল দুটো সরকারি পেয়েছেন। হুঁ। ইরফান উল্টো ঘুরে মায়েরার দিকে তেড়ে আসতে নিলে মায়েরা বিছানা থেকে এক লাফে ওয়াশরুমের দিকে দৌড়ায়। উদ্দেশ্য ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেওয়া। ওয়াশরুম থেকে দু পা পিছিয়ে থাকা অবস্থায় ইরফান বড়সড় পা ফেলে এসে মায়েরার হাত শক্ত করে ধরে। পিছন থেকে জাহারা বলে, কি করছো তোমরা? ইরফান মায়েরার হাত ছাড়ল না, বিরক্ত হয়ে পিছন ফিরে তাকায়। মায়েরা জাহারাকে দেখে ভীত কণ্ঠ শব্দ করে বলে, আপু এই জল্লাদকে কে নিয়ে যাও, যখন যা পাচ্ছে আমার সেটা ধরে টানছে। জাহেরা চোখ বড় বড় করে তাকায়। মায়েরা কথাটা বলে শক্তি হারিয়ে ওয়াশরুমের দিকে একটু এগিয়ে যেতে চায়। ইরফান পেছন ফিরে তাকানোয় বুঝতে পারেনি মায়েরা পেছনে ইরফান নিজেও তাল সামলাতে পারে না। মায়েরার দিকে হেলে গেলে মায়েরা ইরফানের ধাক্কা খেয়ে ঠাস করে বাথরুমের মেঝেতে পড়ে নেয়। ইরফান নিজেও হুমড়ি খেয়ে পড়ে মায়েরার উপর। বালতি ভর্তি পানি ছিল, সব ঢেলে ইরফানের মাথায়। সে পানি গন্তব্য হয় ইরফানের নিচে অবস্থানরত মায়েরার মুখে। ইরফান হতভম্ব হয়ে যায়। মায়েরা চেঁচিয়ে বলে, আল্লাহ আমার কোমর, আল্লাহ আমায় বাঁচাও, আমায় মেরে ফেললো গো, স্বামী নামক আসামিটা আমায় মেরে ফেললো। ইরফান ধরপড় করে উঠে দাঁড়াতে নিলে পায়ের নিচে সাবান পড়েছিল, গিয়ে আবারও মায়ের উপর ঠাস করে পড়ে যায়। মায়েরা আবারও জোরে চেঁচিয়ে ওঠে। মেয়েটা মারাত্মক ব্যথা পেয়েছে। ইরফান দাঁতে দাঁত চেপে শক্ত হাতে মায়েরা মুখ চেপে ধরলে, স্টপ ইডিয়েট। এত চিৎকার রুমা নেওয়া সহ ইরফানের খালা এগিয়ে আসে মায়েরার ঘরে। রুমা নেওয়াজ এগিয়ে এসে বলে, কি হয়েছে, এমন চিৎকার করছে কেন? ঘরের কোথাও মায়েরাকে দেখতে না পেয়ে জাহেরার দিকে তাকিয়ে বলে, মেয়েটা কোথায়, চিৎকার করছে কেন? যারা ঢোক গিলছে বারবার, তার অনুভূতি বোঝাচ্ছে না। কাপা হাতে ওয়াশরুমে দেখিয়ে দিল। রুমের আওয়াজ দ্রুত এগিয়ে যায় সেদিকে। ততক্ষণে ইরফান উঠে দাঁড়িয়েছে। ঝাঁকড়া চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। রুমের আওয়াজ এগিয়ে এসে ইরফানকে এই অবস্থাকে বিস্মিত করলো। একি তুমি ভিজলে কি করে? ইরফানের মস্তিষ্ক দাউ দাউ করে আগুন জ্বলছে। দুহাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রইল। মায়ের কথার উত্তর করল না। ইরফানের খালা ওয়াশরুমের ভেতরে নজর করলে মায়েরাকে ভেজা বেড়াল হয়ে ওয়াশরুমের মেঝেতে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আরে এই মেয়ে ওখানে শুয়ে কী করছে? মায়েরা ধীরে ধীরে উঠে বসে, ডান হাত কোমরে রেখে। সকালে কাণ্ডগুলোর পর শরীরে যা একটু ব্যথা ছিল তা এখন হাজার গুণ বেড়ে গেছে। সব এই বেয়াদব লোকের জন্য। শাশুড়ি খালা শাশুড়ি কাউকে খেয়াল না করে চেঁচিয়ে উঠল, এই অসভ্য লোক, আপনি কি আর শোয়ার জায়গা পান না? আমার মতো একটা মাসুম বাচ্চার উপর এসে আপনাকে শুতে বলো? অসভ্য লোক, শুধু সুযোগ বেড়েছে আমার ইজ্জত নেওয়ার জন্য ধূপধাপ মেরে দেওয়া। আমার কোমর খুলে গেল বোধহয়, বেয়াদব লোক একটা। মায়েরা নিজের মতো বকে যাচ্ছে আর কোমরে হাত বুলিয়ে দিচ্ছে। মাথা তার নিচু। বাইরে যে এতগুলো মানুষ মায়েরা দেখেনি, দেখলেই বাকি। তার মুখ তো বন্ধ হন নয়। মায়েরার কথা শুনে রুমা নওয়াজ ইরফানের খালা দুজনে বিব্রত বোধ করলো। এদিকে মায়রার প্রতিটা কথা ইরফানের মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। অনেকক্ষণ সহ্য করলো এই বাচালকে, আর পারল না। আগুনে চোখে উল্টে ফিরে দাঁড়ালো। মায়রাকে এক ঝটকা তুলে বাম গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় মেরে দিল। মায়রা দুর্বল শরীরটা নিয়ে হুমড়ি খেয়ে পড়লো। মাথা গিয়ে ঠেকে ওয়াশরুমের মেঝেতে। মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠে। রুমা নওয়াজ দ্রুত এগিয়ে এসে ইরফানের হাত ধরে বলে, ইরফানও ছোট মানুষ, মেরো না। ইরফান রক্ত লাল চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা কাঁদতে কাঁদতে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। হাতের কাছে মগ পেয়ে সেটা ইরফানের দিকে ছুঁড়ে মারে। মগটা গিয়ে লাগে ইরফানের বুকে। ইরফান হাত মুষ্টি করে মায়েরার দিকে এগোতে নিলে মায়েরা ভয়ে জোরে কেঁদে দেয়। রুমা নওয়াজ ইরফানকে টেনে বাইরে বের করে আনে। মায়েরা কাঁদতে কাঁদতে জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, তোকে জেলের ভাত খাওয়াবো আমি, শয়তান লোক। আমার পুরো শরীরটাকে সরকারি পেয়েছ, আর দুদিন পর আমি পচে যাব। তোকে টাক করে। ইরফান মায়ের হাত ঝটকা মেরে সরিয়ে দিয়ে ক্রোধান্বিত স্বরে চেয়ে রাগান্বিত কণ্ঠে বলে, এই বেয়াদব বাচাল মেয়েকে আমার সামনে থেকে একবার আর দেখলে আই সোয়ার আমি ওকে খুন করে ফেলবো। কথাটা বলে হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফানের কথায় প্রত্যেকে কেমন কেঁপে ওঠে। জাহারা যদিও ভয় পেয়েছে ইরফানের, আর
ভাইয়ের এত রাগ, তবে খুশিও হয়েছে। এতক্ষণ যা উল্টোপাল্টা ভেবেছে সব হাওয়া হয়ে গেছে। মায়ের উপর বিরক্ত। এই মেয়ে আসলে অসহ্য, ফালতু কথা বলা স্বভাব। ইনিয়া রেডি হয়ে এসে ভাইকে ভেজা বেড়াল হয়ে মায়েরার ঘর থেকে বেরিয়ে যেতে দেখে অবাক হয়। মায়েরা আবার কি করলো? দ্রুত ঘরে ঢুকে দেখে তার খালাতো বোনকে দেখে অবাক হয়। এর মধ্যে রুমানাজ এগিয়ে গিয়ে মায়েরাকে ধরে উঠালো। মায়েরা দাঁড়াতেই পারছে না। রুমানাজ দীর্ঘশ্বাস ফেলল। মায়েরাকে ধরে ওয়াশরুমের বাইরে আনে। ইনিয়া মায়েরাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে মায়েরাকে ধীরে ধীরে এনে বিছানায় বসে। রুমানাজ মায়েরাকে ছেড়ে রেগে বলে, তোমার বুকটা বন্ধ রাখতে পারো না? মায়েরা কান্না চেপে বলে, আপনার ছেলেকে একটু বললে হয়, হাত না চালাতে। কতগুলো মেরেছে আমায় আজ। রুমানাজ বিরক্ত হয়ে তাকিয়ে থেকে মায়েরাকে রেডি হয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলে, রেডি হয়েছে কেন? মায়েরা দু হাতে চোখ মুছে ভাঙা বলে, আমি আপুর সাথে কলেজে যাব। রুমরাজ ইনিয়ে দেখে তাকিয়ে বলেন, আজ কলেজে যেও না, দেখো কোথায় কোথায় ব্যথা পেয়েছে। এ তো মুখ বন্ধ রাখতেই পারে না। ইরফানকে কিছু বলে লাভ নেই, দুটো দুই মেরু। তোমার বাবা তো বিয়ে দিয়ে উদ্ধার করেছে, এখন যত জ্বালা হয়েছে আমার। তারেক নাজ বাইরে থেকে ফিরে স্ত্রীর কথা অনুসরণ করে মায়ের ঘরে এসে বলে, কি হয়েছে? স্বামীর কণ্ঠে রুমানাজ পিছন ফিরে তাকালো। দাঁতে দাঁত চেপে বলে, কিচ্ছু জানি না। মেয়েটা মরে গেলে জেলের ভাত খেয়েও বসে বসে। তারেক নওয়াজ ভুরু কুচকালো। এগিয়ে এসে মায়েরাকে দেখে অবাক। চোখ মুখ লাল হয়েছে, কেঁদে সে বোঝাচ্ছে, দুগাও অসম্ভব লাল। রুমানাজ আর কিছু বলল না। তার অসহ্য লাগছে এসব। তিনি খুব ভালো করে জানেন তার ছেলে কেমন একরোখা। এই জন্য বিয়ের আগে স্বামীকে বারণ করছে, কিন্তু তার স্বামী তো আর একজন, কেউ তার কথা শোনে না। এখন তার বাসায় পড়ে পড়ে একটা মেয়ে এভাবে মার খাচ্ছে। সে দেখেছে ব্যাপারটা, তিনি যেমন বিরক্ত তেমন অসহ্যকর। তারেক নওয়াজ গম্ভীর মুখে মায়েরার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। এরপর গম্ভীর গলা প্রশ্ন করলো, ইরফান তোমায় আবারও মেরেছে আম্মু? মায়েরা চোখ তুলে তাকায়। তারেক নওয়াজের গম্ভীর গলা শুনে মায়েরা অবাক হয়। মায়েরা চুপ থাকতে দেখে তারেক নওয়াজ ধমকে বলে উঠল, কী হলো? মিথ্যে বলবে না একদম। মায়েরা কেঁপে ওঠে, চোখ নামিয়ে বলে, বিড়বিড় করে বলে, বাবারও ছেলের মতো রূপ বের হচ্ছে দেখি। তারেক নওয়াজ ভুরু কুচকে বলে, মায়েরা আমি কিছু জিজ্ঞাসা করছি। মায়েরা ঢোক গেলে। তারেক নওয়াজ তাকে আম্মু ছাড়া ডাকে না, এখন নাম ধরে ডাকছে। তার মনে সিরিয়াস রেগেছে। মায়েরা ছোট্ট মাথায় খেললো, মাথা উপর নিচ করে সম্মতি দেয়। ইরফান তাকে মেরেছে। তারেক নওয়াজ এবার রাগে কপালে রগ ফুলে ওঠে। আর একটাও কথাও বলল না। ইরফানের খালা জাহেরা ঘর থেকে বেরিয়ে যায়। তারেক নওয়াজ পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, ভার্সিটি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যে। শুদ্ধ ক্যাফেতে এর দিকে যাচ্ছিল। সে আর ইরফান যাওয়ার কথা, একজনের সাথে মিট আপ করার কথা। এরপর সেখান থেকে ভার্সিটি যাবে, এই জন্য আগে বেরিয়েছিল। মামার কথা অবাক হয়ে যায়, নীরবে সম্মতি দিয়ে কল রাখে। এরপর ইরফান নাম্বারে কল দেয়। ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার ইরফানকে কল করলো, ফোন তুলল না। শুধু ভুরু কুচকালো। কী হয়েছে? মামার কণ্ঠ যদি গম্ভীর, তবে আজ একটু বেশি অদ্ভুত ঘটল। ইরফানও কল ধরছে না। খানিক চিন্তায় পড়লো, ফোন রেখে গাড়ির স্পিড বাড়ায়। ঘর থেকে সবাই বেরিয়ে গেলে মায়েরা আর ইনায়াকে বলে, আপু বাবাকে অনেক রাখি? ইনা মলিন মুখে বলে, কিছুটা, যখন প্রয়োজন পড়ে তখনই একটু রাগ করে। মায়েরা এলোমেলো হিজাবটা মাথা থেকে খুলে ফেলে। এরপর ধীরে ধীরে বিছানায় শুয়ে বলে, আপু তুমি কলেজে যাও, আমি আরেকদিন তোমার সাথে যাবো। একটু থেমে ভাঙা গলা বলে, কোমরে অনেক ব্যথা পেয়েছি আপু। ইনিয়া কান্না পাচ্ছে। মায়ের মাথায় হাত বুলে, কলেজে না গেলে কিছু হবে না, তুমি কিছু খেয়ে ব্যথার ওষুধ খেয়ে নাও, তাহলে ভালো হবে। মায়েরা মৃদু হেসে বলল, তুমি খুব ভালো আপু। ইনিয়া কিছু বলল না। মায়েরা দিকে চেয়ে রইল। গাল দুটো কেমন লাল হয়ে গেছে। মায়েরা চোখ বুজে দাঁতে দাঁত চেপে আছে। কোমরে ব্যথা মেয়েটাকে কাবু করছে, তাই কথা বলছে না হয়তো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে। সবসময় হাসি খুশি মেয়েটা হঠাৎ ফুপিয়ে উঠল। ইনিয়া ভয় পেয়ে বলল, মায়েরা বেশি ব্যথা করছে? মায়েরা কান্নাগুলো গিলে বহু কষ্টে অতঃপর দু হাতে চোখ মুছে মলিন হেসে পড়ল, আপু জানো, ছেলেমেয়েরা যখন অনেক অসুস্থ তখন তাদের মা ছেলে মেয়েদের অনেক যত্ন করে আগলে নেয়। এই জিনিসটা খুব সুন্দর। এ নিয়ে ভুরু কুচকে তাকিয়ে রইল মায়েরার দিকে। মায়েরা কেন বললো এই কথাটা? মায়েরা হঠাৎ হেসে বলল, আপু তুমি কলেজে যাও, আমি ঠিক আছি। ইনিয়া রেগে বলল, তুমি আসলে অনেক বড় মায়েরা, কিন্তু আমি আপাতত তোমার বড় বোন, তাই তোমার কথা আমাকে শুনতে হবে। কোথাও যাব না, তুমি চুপচাপ থাকো, আমি খাবার আনছি, খাবার খেয়ে ওষুধ খেয়ে বুঝলে?
ইনা কথাগুলো বলে ইনিয়া বিছানা থেকে নেমে পড়ে। এরপর ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা মৃদু হেসে ইনিয়ার দিকে তাকে বিড়বিড় করে বলে, এই আপুটা বেস্ট আপু। শুদ্ধ ইরফানদের বাসায় এসে ইরফানের ঘরে যাওয়ার জন্য দোতলায় উঠতে নিলে তারেক নাজ বলে, তোমাকে আমার সাথে দেখা করতে আসছি, ওই বেপরোয়া ছেলের সাথে নয়। শুদ্ধ তার পা প্রথমে সিঁড়িতে রাখছিল, মামার কথায় দ্রুত পিছিয়ে এসে বুঝলো তার মামা গরম আর ইরফান রিলেটেড। তারেক নাজ ঘর নিচ তলায়, যদি তার ঘরে যেতে যেতে বলে আমার ঘরে এসো। শুদ্ধ চিন্তিত বদনে তার মামার পিছু নেয়, ঘাড় বেঁকে একবার উপরে দেখায়। ইরফান কি বাসা আছে? না, ক্যাফেতে চলে গেছে। দরকার তো তার। ইরফান গেলে তো সে গেলে কেমন হবে ব্যাপারটা? আবার ভাবলো ইরফানটা চলে গেলে তার মামার সাথে ঝামেলা করলো কে? ভাবনা নিয়ে মামার ঘরে প্রবেশ করলো। তার একনাজ গম্ভীর গড়ে বলল, তোমার বাবার অনুপস্থিতিতে তুমি আমাকে তোমার গার্জিয়ান মনে করো, তাই তো শুদ্ধ? মামার কথা অদ্ভুতভাবে তাকালো শুদ্ধ। হঠাৎ এভাবে কথা বলছো কেন মামা? চিন্তা নিয়ে মৃদু হেসে বলল, জি অবশ্যই। তারেক নাজ এবার খানিকটা ঠোঁট বাঁকিয়ে হাসলো, অতঃপর বলল, তা বেশ, তবে আমার কথা মানতে তোমার কোনো প্রবলেম নেই তো? শুধু ভুরু কুচকে তাকিয়েছে। এবার তার বেশ চিন্তা হলো, কি মানতে হবে তাকে। সে কিছু বলার আগে তারেক নওয়াজ উল্টো ঘুরে দুহাত পিছনে একসঙ্গে বেঁধে নিল। তোমার জন্য মেয়ে ঠিক করেছি আমি। তোমার মায়ের সে মেয়ে ভীষণ পছন্দ, তাই তার মতামত নেওয়া আছে। আর তুমি তো বললেই আমাকে তোমার গার্জিয়ান মনে করো, তবে আমার সিদ্ধান্ত ফিরিয়ে দিবে না অবশ্যই। তারেক নওয়াজের কথা শুনে শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়, বারবার ঢোক গিলে। তারেক নওয়াজ একটু থেমে বলে, মেয়েটা মায়েরা, ইরফান ওকে কিছুতেই মানতে পারছে না, পারবেও না। আর ওদের শুধু বিয়ে হয়েছিল, আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করছি, তুমি প্রিপারেশন নাও। শুদ্ধ তার মামার প্রথম শুনে ভেবেছিল কোথাও বসা প্রয়োজন তার, এগিয়ে গিয়ে বিছানার উপর বসতে নিয়েছিল, কিন্তু দ্বিতীয় কথা শুনে তার বসার জায়গায় আর বিছানায় হয়নি, ঠাস করে মেঝেতে পড়ে গেছে। তারেক নওয়াজ পেছন ফিরে শুদ্ধকে মেঝে দেখে ভুরু কুঁচকে, তুমি নিচে কি করছো? শুদ্ধ কথা বলতে ভুলে গেছে, বিস্ময় নিয়ে তারেক নওয়াজের দিকে চেয়ে আছে। তারেক নওয়াজ ভুরু কুঁচকে বলে, ডিভোর্স ব্যাপারে তোমায় কিছু করতে হবে না, আমি সব ব্যবস্থা করব। শুদ্ধ দ্রুত বলে, না মামা, আমি থাকতে আপনি কেন ব্যবস্থা করবেন? আমি সব ব্যবস্থা করবো, আপনি নিশ্চিন্তে থাকুন। দরজা থেকে ইরফানের গম্ভীর গলায় শক্ত কণ্ঠে ভেসে আসে, এখানে কি করছিস? শুদ্ধ চোখ বড় বড় করে দরজার পানে তাকালো। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ ঢোক গিলল, একবার তারেক নওয়াজের দিকে তাকালো। তিনি তার ছেলের পানে রেগে তাকিয়েছেন, আর ছেলে শুদ্ধর পানে। শুদ্ধ অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আজ আমি অসহায় বলে বাবা ছেলের মাছ থেকে আমায় কে বাঁচাবে? তারেক নওয়াজ পেছনে হাত বাঁধা শিথিল করে দুপা এগিয়ে এসে বললেন, ইরফান ভেতরে এসো, তোমার সাথে আমার কথা আছে, ইম্পর্টেন্ট টপিক। ইরফানের দৃষ্টি শুদ্ধর দিকে। শুদ্ধ ঢোক গিল, মেঝে থেকে ধীরে ধীরে উঠে উঠল, দু হাত গোটানো শার্ট কবজি অবধি পর্যন্ত নামিয়ে নিল। ইরফানের দিকে চেয়ে ডান হাতে মাথার চুলগুলো এলোমেলো করলো। তার উদ্দেশ্য এখন আবুল সাজতে চাইছে। আর মায়েরা তাকে দেখে বলবে, অসম্ভব, এই আবুলকে আমি কিছুতেই বিয়ে করব না। তারেক নওয়াজ বিরক্ত হয়ে বলল, ইরফান, আমি তোমাকে কিছু বলছি। ইরফান শুদ্ধর দিকে দৃষ্টি ঘুরিয়ে বাবার দিকে ফেরায়, গম্ভীর গলায় বলে, আই এম নট ইন্টারেস্টেড। কথাটা বলে এক সেকেন্ড সেখানে দাঁড়ায় না, গট গট পায়ে চলে যায়। পিছন থেকে তারেক নওয়াজ বলে, ইরফান, তুমি আর কত অভদ্রতার পরিচয় দিবে? আমার কথা শুনতে হবে তোমাকে। ইরফান, দাঁড়াও। ইরফানের কোনো হেলদোল নেই। তারেক নওয়াজ তীব্র বিরক্তিতে চোখ মুখ কোঁচকালো, শুদ্ধর দিকে তাকিয়ে বলল, তোমার ভাইকে বলে দিও আরও প্রিপারেশন নাও, ডিভোর্সের ব্যাপারে আমি দেখছি, তুমি বিয়ের প্রিপারেশন নিলেই হবে। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে ঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে ইনায়া মায়েরার জন্য খাবার হাতে নিয়ে আসে। ইনায়াকে দেখে শুদ্ধ ইনায়ার সামনে দাঁড়িয়ে গেলে ইনায়া ধাক্কা খেতে খেতে বলে, বেঁচে যায়। মাথা তুলে শুদ্ধকে দেখে বলে, তুমি কখন আসলে? শুদ্ধ ইনায়ার বাঁ হাতে ছোট ছোট প্লেটে কয়েকটা মিষ্টি দেখলো, ডান হাতে পরোটা। শুদ্ধ ডান হাতের শার্ট গুটিয়ে একটা মিষ্টি মুখে পড়লো। ইনিয়া শুদ্ধর দিকে রেগে তাকালো। শুদ্ধর মুখের শেষ করে দ্বিতীয়বারটা নিতে ইনিয়া পিছন দিক থেকে সরে গিয়ে হাত সরিয়ে নেয়। শুদ্ধ ভুরু কুচকে দেখায়, মেহমান আসলে যে খাতির করতে হয় তা তো কোনো জন্মে করলি না, নিজে নিজে আপ্যায়ন নিচ্ছিস।
তাও দিচ্ছিস না, ঘসিটি বেগমের মতো আচরণ করছিস বেয়াদব। ইনে বিরক্ত হয়ে, এই মেয়ে খাবার খা, এটা মায়েরার খাবার, তুমি বসো, তোমাকে দিচ্ছি। এটা বলে শুদ্ধর পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ আরেকটা মিষ্টি টুপ করে তার মুখে পড়ে নেয়। ইনিয়া রেগে তাকালে শুদ্ধ মুখের মিষ্টি শেষ করে একটু হেসে বলে, দুদিন পর ও আমার বউ হবে, তাই আগে থেকে ভাগ বসাচ্ছি, বুঝলি গেদা। ইনিয়া ভুরু কুচকাল, মানে? শুদ্ধ ইনিয়ার হিজাবে ডান হাত মুছতে মুছতে বলে, আগে বল এই বাসায় কাহিনী কি ঘটছে? ইরফান আর ওই মাইরে মেটার মাঝে। এরা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাইয়া মাইরাকে আবার মেরেছে। শুদ্ধ অবাক হলো না, এটাই আন্দাজ করেছিল। তাদের সোজা বেশ অনেকটা দূরে ইরফান দাঁড়িয়ে থাকতে দেখে দেখলো শুদ্ধ গলা উঁচে বলল, মায়েরা আমার বউ হতে চলছে খুব শীঘ্রই, তোর ভাই ডিভোর্স দিয়ে দিবে ওকে। ইনি অদ্ভুত চোখে শুদ্ধর দিকে তাকালো, অবাক হয়ে বলল, তোমার মাথায় গেছে? শুদ্ধ ইরফানের পিছন অবয়ব দিকে তাকায় আরেকবার। ইনিয়ার কপালে একটা টোকা দিয়ে বলে, কানি দেখ, মাথায় মাথায় জায়গা আছে, তুই চোখে ডাক্তার দেখা, আমার বিয়েতে তোকে অনেক কিছু খাওয়াবো, একদম কিপটেমি করবো না। এটা বলে ইরফানের দিকে এগিয়ে যায়। ইনিয়া তবদা খেঁচিয়ে আছে, চিন্তিত মুখে ধীর পায়ে এগিয়ে যায় মায়েরার ঘরের দিকে। শুদ্ধ ইরফানের পাশে দাঁড়িয়ে ভুরু কুচকে বলে, এখানে কি করছিস? কথাটা বলে সে নিজেও দেখার চেষ্টা করলো। তার আগে ইরফান শুদ্ধর কলার শক্ত করে চেপে ধরে বাইরে নিয়ে বলে, শুধু ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আরে ছাড় ছাড়, আমি নিজেই যাচ্ছি। ইরফান ছাড়লো না, উল্টে আরো শক্ত করে কলার চেপে দৃষ্টি সামনে রেখে পায়ের গতি বাড়ালো। ইরফান সরে গেলে ইনা সেখানে গিয়ে দাঁড়ায়। ঘরের দরজা একদম খোলা, সে নিজেই এভাবে রেখে গিয়েছিল হয়তো মনের ভুলে। মায়েরা এদিকে ফিরে এলোমেলো হয়ে শুয়েছিল, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছে। ঘাড় বাঁকিয়ে ইরফান আর শুদ্ধর দিকে তাকালো। ইরফান এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, ইনায় খেয়াল করছে কি যে তার ভাইয়ের হাবভাব বোঝা যায় না। অতঃপর সে ঘরের ভিতরে প্রবেশ করে, হাতের প্লেট রেখে মায়েরার পাশে বসে মায়েরাকে ডাকে। এতটুকু সময়ের মাঝে মেয়েটা ঘুমিয়েছে। ইনিয়া ডেকে মায়েরা পিট পিট করে চোখ মেলে তাকায়, ধীরে ধীরে উঠে বসে দু হাতের মুখে হাত বুলিয়ে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। তোমার শরীর উইক লাগছে মায়েরা? মায়েরা হেসে বলে, না আপু ঠিক আছে, মাথা ব্যথা করছিল তাই একটু লেগেছিল। ইনিয়ার পাশ থেকে প্লেট নিয়ে মায়েরা সামনে দিলে মায়েরা পরোটা আর মিষ্টি দেখে বলে, এই খাবার তো আমার ফেভারিট আপু। ইনিয়া মৃদু হেসে বলে, জানি তুমি বলছিলে। মায়েরা একবার মুখে পুড়ে নেয়, মুখের খাবার গিলে নিয়ে বলে, আচ্ছা আপু, তোমাদের বাগানে অনেক সবজি গাছ দেখছিলাম, ফুল ফলের গাছ, কিন্তু করলা গাছ নেই কেন? ইনে ভুরকে উঠছিল, কারণ এই বাসায় করলা খাওয়ার সদস্য নেই, ওই অখাদ্য কে খায়। মায়ের হেসে বলে, অখাদ্য কেন বলছো? করলা আমার অনেক 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 মানে অনেক ফেভারিট। ইনি অবাক হয়ে মায়ের দিকে তাকায়, গালে হাত দিয়ে বলে, করলা তোমার এত পছন্দ, কিন্তু তোমার মুখ থেকে তো সবসময় মধু ঝরে। আর ওদিকে আমার ভাইয়ের করলার তরকারি যে টেবিলে থাকে সেই টেবিলে ভাইয়া খেতেই বসে না, ব্যাপারটা তো পুরো উল্টে। মায়েরা হেসে বলল, তোমার ওই জল্লাদ ভাইয়া, তোমার ভাই একটা জল্লাদ, বুঝলে? যারা জল্লাদ হয় তাদের করলা ভালো লাগে না, এমনিতেই জল্লাদ না। এ নিয়ে মৃদু হাসলো, কিছু বলল না। মায়েরা খাওয়া শেষ করে ব্যথার ওষুধ খেয়ে একটা টাফলিন খেয়ে নিল। ইরফান তার গাড়ি পার্কিং করে রাখা গাড়ির পাশে এসে দাঁড়ায়, শুদ্ধর কলার থেকে হাত সরে নেয়। এবার শুদ্ধর সামনে দাঁড়িয়ে শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে যেয়ে প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে একটা সিগারেট ঠোঁটে রেখে পকেটে আবার প্যাকেট রেখে সিগারেটের ঠোঁটের ফাঁকে রেখে গম্ভীর বলে, লাইটার। শুদ্ধ পকেট থেকে লাইটার বের করে এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান লাইটার নিল, দৃষ্টিতে শুদ্ধর দিকে নড়চড়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে শুদ্ধর পানে চেয়ে ডান হাতের সাহায্যে লাইটার দিয়ে সিগারেটে আগুন ধরালো। শুদ্ধ চোখ ছোট ছোট করে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান লাইটারে ডান হাতের মুঠে চেপে বাম হাত উঠিয়ে সিগারেট ধরলো। শুদ্ধ থেকে দু কদম পিছিয়ে গিয়ে দিয়ে দেদারে সিগারেট ফুঁকোতে লাগলো। শুদ্ধ বিরক্ত হলো, আমাকে কি সিগারেট খাওয়াতে শেখাতে চাইছিস? তোর চেয়ে কম খাই, ঠিক আছে, কিন্তু খাই আর খেতে পারি। ইরফান হানা কিছু বলল না, চুপচাপ সিগারেটের ধোঁয়া শূন্যে ছুটতে লাগলো। শুদ্ধ আবার বলল, তোর বাবা কি বলছে শুনছিস? ইরফান সিগারেট হাতে নিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছেড়ে গম্ভীর গল্প শুনছি। শুদ্ধ ভুরু কুচকে বলল, তোকে তো ঠান্ডা লাগছে, এর মানে তোর মদ আছে, তাহলে তোর বউ, তাহলে আমাকে দিয়ে দিচ্ছিস? ইরফান শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে বাঁকা চোখে সিগারেটের দিকে তাকায়।
এরপর আবারও শুদ্ধর দিকে তাকে ঠান্ডা গেল বলে, নিবি তুই? শুদ্ধ হেসে নামিয়ে রাখা শার্টের হাতা সুন্দর করে কনুই পর্যন্ত ভাঁজ করে, মাথার এলোমেলো চুলগুলো ভাঁজে হাত চালিয়ে গুছিয়ে নিয়ে বলে, তুই দিলে নিব না কেন? জাহিদ বলেছিল মায়ের একটা পুতুল, মিথ্যে বলেনি, ও আসলে একটা পুতুল। ইরফান শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে, সিগারেট আর 2-3 বার টান দেয়। এরপর বাম হাতে সিগারেট নিয়ে ডান হাতে মুঠোয় থাকা লাইটের সাহায্যে আর আতখোয়া সিগারেটটা ঘুরিয়ে ঘুরিয়ে আগুন ধরায়। শুদ্ধ মিটমিট করে হাসছে। গতকাল ডিভোর্সের কথা বলায় যা রাগ দেখালো, আর সে চুপ থাকাটা শুদ্ধ মানতে পারছে না। তাই একটু বাড়িয়ে বলে, ইরফানকে দেখতে চাইছে। ভাবনার মাঝে ইরফান এগিয়ে এসে দাঁড়ায় শুদ্ধের সামনে। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে ভুরু কুচকে বলে, পুতুলটাকে সারাদিন মারিস, তার চেয়ে বরং তুই ডিভোর্সটা দিয়ে দে, আমি ওকে বিয়েটা করে। আ লাইনটা শেষ করার আগে ইরফানের বাম হাত মুঠোয় রাখা আগুন ধরানো সিগারেটটা শুদ্ধর মুখে চেপে ধরল। শুদ্ধ ছিটকে সরে যায় দুপা। ইরফান তার বাম পা শুদ্ধর পিছনে দিয়ে শুদ্ধ ঠাস করে পড়ে যেতে যায় ইরফানের পায়ের সাথে বেঁধে। ইরফান বাম হাঁটুতে মাটি থেকে ডান হাতও কিছুটা উঁচু করে শুদ্ধর ঠোঁটে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে। শুদ্ধ মাথা মাটির সাথে লাগানো, ছেলেটা আর নড়তে পারছে না। ইরফান রক্তলাল চোখে শুদ্ধর দিকে চেয়ে সর্বশক্তি দিয়ে শুদ্ধ ঠোঁট দুটো দিয়ে জ্বলন্ত সিগারেট চেপে ধরে রাখে। শুদ্ধ কেমন দাপিয়ে উঠছে, মনে হচ্ছে ঠোঁটে কেউ রান্না বসিয়েছে। হাত দিয়ে ইরফানকে ধাক্কা দিল খানিকটা, ছেলেটা এক চুলও নড়ল না। মিনিট 2 পরে ইরফান হাত সরিয়ে নেয়। শুদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুঝে পোড়া ঠোঁট জোড়া হাত বোলাতে থাকে। ইরফান দাঁড়িয়ে যায়, দুহাত প্যান্টের পকেটে রেখে পা ফাঁক করে দাঁড়ায়, খুব সামান্য ঠোঁট বাঁকিয়ে হাসে। কয়েক মিলি সেকেন্ডের মাঝে তার মিলিয়ে চোখ শক্ত করে রাগান্বিত কণ্ঠে বলে, ফর্চুনেটলি ইউ আর মাই কাজিন, আদারওয়াইজ ইউ ডিড বি ফিনিশড। কথাটা বলে ইরফান কয়েক পা ডান দিকে এগিয়ে গিয়ে তার গাড়িতে উঠে বসে। শুদ্ধর ইচ্ছে করলো এই ভাই নামক শত্রুকে পচা পানিতে ডুবে দেয়। তার মন মানুষ থাকতে ওই মেয়েকে বিয়ে করবে কোন দুঃখে? চাইল তার ভাব বুঝতে, কিন্তু হয়ে গেল সাক্ষাৎ বিলেন। একটু পর ধীরে ধীরে উঠে বসলো। তারিক নওয়াজ তখন বাইরে। শুদ্ধকে গাড়ি পার্কিং লটে এভাবে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, তুমি এখানে বসে কি করছো? আর শুধু মাটিতে বসছো কেন? ঘরে যাও। শুধু মাথা নিচু করে দাঁত কিরমে গেলো। এই দুটো বাপ বেটা তাকে কি পেয়েছে? বসা থেকে উঠে দাঁড়িয়েছে গা ঝাড়া দিলে। আসছি মামা, ভার্সিটি লেস্ট হয়ে গেলে বলে। এটা বলে ইরফানের গাড়ির দিকে তাকায়। ইরফানের গাড়ি স্টার্ট দেয়নি, তার জন্যই দেয়নি হয়তো। শুদ্ধ দ্রুত পায়ে ইরফানের পাশে সিটে বসে তার গাড়িতে আর বসলো না। ড্রাইভিং করার ইচ্ছে নেই, ঠোঁট দুটো জ্বলছে। শুদ্ধ বসার আগে ইরফান গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ চোখ বুজে বলল, আমি তো ডিভোর্সটা করাতাম না। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে বলে, জানি। শুদ্ধ রেগে বলল, তো আমাকে ভিলেন ভাবার কী প্রয়োজন ছিল? সে প্রয়োজন তোর অন্যের বউকে বিয়ে করার স্বাদ জেগেছিল। শুদ্ধ ফোঁস করে শ্বাস ফেলে বলে, মেয়েটাকে নিজের ঘরে নিয়ে যা এবার, আর আমায় উদ্ধার কর তোদের বাপ ছেলের মাঝখান থেকে। ইরফান স্টিয়ারিং ঘুরিয়ে শক্ত কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক দ্য গার্ল। শুদ্ধ অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে, ঠোঁটের উপর বাম হাতে 2 আঙুল রাখলো। ভাবছে তার এই অবস্থা করলো কেন? হিসাব তো মিলছে না। রেগে বলল, মস্করা করেছিস আমার সাথে? আমার বউয়ের প্রাথমিক সম্পদ পুড়িয়ে বলছিস তুই মাসুম? ইরফান কিছু বলল না, গম্ভীর মুখে সামনে দৃষ্টি রেখে গাড়ি এগিয়ে নিয়ে যায়। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। শুদ্ধ বিরক্তি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান প্রাঙ্গণে পৌঁছে ইরফান গাড়ি পার্কিং লটে সাইডে এনে করে গাড়ি থেকে নেমে যায়। চোখ বুজে বার কয়েক নিঃশ্বাস ফেলে এগোয় অফিস রুমের দিকে। শুদ্ধ পিছন পিছন আসে। কয়েক পা দ্রুত ফেলে ইরফানের পাশে হাঁটতে বলে বলে, কিছু বলছিস না? এসব কি খাপছাড়া ব্যবহার? আমি কি মাই? ইরফান ডান হাতে শার্ট কুনুই দিয়ে উপর পর্যন্ত গুটালো খানিকটা। শুদ্ধ এটা দেখে জিভ গুটিয়ে নেয়, সাথে দাঁড়িয়ে যায়, আর এগোয় না। কি জানি ভাই যদি মারটা খায়।
এর হাত আবার বেশি চলছে ইদানিং। মার খেলে স্টুডেন্টের সামনে মান ইজ্জত থাকবে না। শুদ্ধ দাঁড়ালে ইরফান আর দাঁড়ায় না, এগিয়ে যায়, তবে গম্ভীর স্বরে ভেসে আসে কিছু কথা। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ ফোঁস করে শব্দ করলো। ইরফানের বাবা বলছে বিয়ের প্রিপারেশন নিতে। সেই প্রিপারেশন নিলে ইরফান এসে তার উপর ঝাঁপিয়ে পড়েছে। সে কোথায় যাবে? আর তার বউয়ের কি হবে? কবুল বলার আগেই এই বাপ ছেলের জন্য হার্ট অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে। বাম হাতে পোড়ায়, ঠোঁটে বোলায়, ডান হাতে বুকের বাঁ পাশে রাখে, মুখ অসহায়। সামনে এক মেয়ের উপর চোখ পড়লে ভুরু কুচকে তাকায় শুদ্ধ মেয়েটির দিকে। মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। কাছে এসে শুদ্ধকে সালাম দিল। শুদ্ধ নিজেকে স্বাভাবিক করে পকেট থেকে হাত গুজে স্টুডেন্টের সালামের উত্তর দেয়। মেয়েটা পাশ কাটিয়ে যেতে নিলে শুদ্ধ গম্ভীর গলে বলে, ওয়েট। মেয়েটি পিছন ফিরে তাকালে শুদ্ধ ভুরু কুচকে বলে, তুমি আমার দিকে এতক্ষণ তাকিয়েছিলে? হোয়াই আনসার মি। মেয়েটা বোকা চোখে শুদ্ধর দিকে তাকায়, এলোমেলো দৃষ্টি। মাথায় জর্জের ওড়নাটা আর একটু সামনে টেনে নিয়ে আমতা আমতা করে সরি এমনিতে। শুদ্ধ রেগে বলে, অন্যের বউ হয় এর হকের উপর নজর দিলে কানের গোড়ায় একটা থাপ্পড় দেবো, সিধে করবো। বেয়াদব, পড়াশোনা করো, টিচারদের সম্মান করতে হয়, জানো না? ভুলভাল ইঙ্গিত। মেয়েটা শুদ্ধর কথায় রেগে যায়, মাথা নিচু করে, ডান হাতে 5 আঙ্গুলে দলা পাকায়। এটা তাদের সার না হলে এক্ষুনি থাপ্পড় নিশ্চিত ছিল ওই ছেলেটার গাড়ি। শুদ্ধ ধমক দেয়, আউট। মেয়েটা ধমক খেয়ে কেঁপে ওঠে, দ্রুত সেই স্থান ত্যাগ করে। শুদ্ধ ভুরু কুচকে দেখলো মেয়েটার প্রস্থান। এরপর সেও উল্টো দিকে অফিস রুমে যায়। মায়েরা বসে বই পড়ছিল। তার সামনে 1 মাস পর এসএসসি পরীক্ষা, মাঝে 2 দিন একদম পড়া নেই। আজ রাতে না ঘুমিয়ে মেয়েটা পড়ছে মন দিয়ে। ঘাড় বাঁকিয়ে দেখলো ইনিয়ার দিকে। ইনিয়া ঘুমে কাঁদা। মায়েরা আজ অনেক রাত জাগতে পারছে, কারণ দিনে অনেক ঘুমিয়েছে, তাই প্রবলেম হচ্ছে না। দেওয়ালে ঘড়ি দেখলো 1:30। চেয়ার থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। টেবিল উপর রাখা জগ তুলে দেখে জগ খালি। মায়েরা বিরক্ত হয়ে তেষ্টা পেয়েছে। জগটা টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে পানি আনার জন্য ডাইনিংয়ে গিয়ে চেয়ারে বসে তৃপ্তি করে পানি খেয়ে উঠে দাঁড়ালো। এরপর ঘরের দিকে যেতেই কি মনে করে থেমে যায়। কিছু একটা ভেবে তার ঘরে দৌড়ে যায়। ড্রয়ার থেকে একটা ছোট কাঁচি বের করে কাঁচিটা দিকে তাকিয়ে মুখ চেপে হাসে। সারাদিন খুব ভালো ঘুমেছে, শরীরটা একটু ভালো লাগছে। অমনি লাফঝাপ শুরু করেছে মেয়েটা। একবার ইনিয়ার দিকে তাকালো, ইনিয়ার নড়চড় নেই। মায়েরা ডান হাতে কাঁচি ধরে, অপর হাতে তার ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে এসে তারপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দিকে রেখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে দোতলায় যাওয়ার জন্য। ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে মায়েরা। দরজা চাপানো, কিন্তু ভেতরের দিক থেকে লাগানো নয়। মায়েরা দরজাটা একটু ফাঁক করলো। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। মায়েরা মনে হলো এই ঘরে একটা ভূতের ঘর। পা ঠেলে একটু একটু করে দরজা ঠেলে মায়েরা ভেতরে ঢোকে। মেয়েটা ঢুক গেলে এত অন্ধকার করে রাখায় মায়েরা বিরক্ত হয়। তারা কি সুন্দর জিরো বাতি জ্বালিয়ে ঘুমে। বিড়বিড় করে, এই লোকটা আসলে একটা অটিস্টিক। দুরু দুরু বুকে পা টিপে টিপে ঘরের ভিতর প্রবেশ করে। ফোনের আলো সামনে ধরলে চোখ পড়ে বিছানায় কেউ শুয়ে আছে উল্টো হয়ে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেললো। একটু শ্বাস নিয়ে আবার আলতো পা ফেলে এগিয়ে যায়। এক কদম বিছানায় কিনারে গিয়ে দাঁড়িয়ে ইরফানের পিঠের দিকে লাইট তাক করে রাখে। ইরফান খালি পিঠ মায়েরা চোখে পড়ে। মায়েরা ঢোক গেলে সে ভাবলো এই লোক ফর্সা নাকি তার ফোনটা একটু বেশি উন্নতমান। ইরফান কোমর পর্যন্ত কাঁথা টেনে উল্টো হয়ে শুয়েছে। দুহাত উপরে উঠিয়ে মাথার ডান দিকে ফিরেছে। মায়েরা ইরফানকে দেখে ইরফানের মাথার চুলে নজর দেয়। ঝাঁকড়া চুলগুলো এলোমেলো হয়েছে। মায়েরা আবারও একটা হাসে, মনে মনে বেরিয়ে পড়ে, এবার বুঝবে ঠেলা। আমাকে কত মার মারলো, গালটা সরকারি পেয়েছে, এখন তোমার টাক দিয়ে মজা করবো। হাতের ফোন পেয়ে সাহায্যে ধরে হালকা নিচু করে কাপা হাতে এগিয়ে গিয়ে ইরফানের মাথার দিকে। বাম হাতে কয়েকটা চুল, ডান হাতে কেচি। 2 হাত অস্বাভাবিকভাবে কাঁপছে ভয়ে। মায়েরা ঢোক গেলে কেচিতে চাপ দিলে ইরফান উল্টো হয়ে ঘুরে। মায়েরা ঠাস করে পড়ে যায় বিছানার কোণে। হাতের কেচি কোণা আসে গলায় এসে বিঁধে যায়। মায়েরা ব্যথা পায়, সব মিলে চিৎকার দিতে চায়। তার আগে ইরফান তার শক্ত ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে।
মায়েরা চোখ বড় বড় তাকায়। ফোন যে কোথায় পড়েছে লাইটেও দেখা যায় না। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। মায়েরা পুরো শরীর কাঁপছে, নড়তেও পারছে না। মনে হচ্ছে তার উপর 100 কেজি বালির বস্তা রেখেছে আর তাকে বোবা বানিয়ে দেওয়ার মুখ চেপেছে। মায়েরা ঘরে পা রাখার পরপরই ইরফান বুঝেছিল ঘরে কেউ এসেছে। সে তো ঘুমায়নি, কিছুক্ষণ আগে শুয়েছে, যা একটু চোখে লেগে গেছিল। মায়েরার আগমনে তাও হাওয়া হয়ে গেছে। তাদের বাড়িতে যে চোর আসবে না তা সবার জানা। এই বাদর ছাড়া আর কেউ এভাবে আসবে না ইরফান তাও হয়তো বুঝেছিল, তাই চুপচাপ শুয়েছিল এ কী করে দেখার জন্য। ইরফান তার বাম দিকে হাত ঘুরিয়ে বেড সাইডে ল্যাম্প জ্বালায়। ঘর জুড়ে স্বল্প আলো ছড়িয়ে পড়ে। মায়েরার চোখের পাতা পিটপিট করছে। তার উপর ইরফানকে দেখে ঢোক গেলে হাত নাড়াতে চায়, তবে পারে না। মায়েরা ভয়ঙ্কর কান্না পায়। ইরফান শক্ত করে বলে, কেন এসেছো? মায়েরা ঢোক গেলে একটু নড়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। আবছা আলোয় ইরফান শক্ত মুখ দেখে মায়েরা আত্মা পানে শুকিয়ে যায়। মনে মনে বলে, একবার এই জল্লাদের হাত থেকে বাঁচিয়ে দাও। এর চুলের মাটিতে ঠিক কেশবতী হয়ে গেলে আর আসবো। ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে, স্টুপিড, কেন এসেছো ভাই? মায়েরা কেঁপে ওঠে, চোখ দুটো বুঝে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরিয়ে নিলে মায়েরা দ্রুত চোখ খুলে উঠতে নেই, কিন্তু সে শুধু মুখ ছাড়া পেয়েছে। ইরফান তার উপর এক চুলও সরেনি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজে কাঁপা, বিশ্বাস করুন, আমি আপনাকে মানুষ বানিয়ে চলে যেতাম। ছেড়ে দিন প্লিজ। ইরফান রাগান্বিত স্বর বলে, হোয়াট? মায়েরা কেঁপে ওঠে, ইস, ভুল জায়গায় সত্য কথা বলে দিছে। মায়েরা কাঁদো কাঁদো স্বর বলে, সরি সরি, আমি বলতে চাইছিলাম আমার খিদে পেয়েছে, ছেড়ে দিন না দয়া করে। ইরফান ভুরু কুচকে তাকায় মায়েরার মুখের দিকে, গম্ভীর করে বলে, আমি খাবার নিয়ে বসেছিলাম ইডিয়েট। মায়েরা এদিক ওদিক চোখ ঘুরে চট করে বলে, আমি আসলে রান্নাঘর ভেবে এই ঘরে ঢুকে পড়েছি। আর এমন ভুল হবে না, দয়া করে শুনুন। ইমরান ফোঁস করে শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। মায়েরা চোখ বুজে আছে, বাঘের থাবায় বন্দি, দোয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ইরফান মায়েরাকে ছেড়ে উঠে বসলে মায়েরা দ্রুত শোয়া থেকে উঠে পড়ে। গলার কাছে কাঁচি ঠেসে করে পড়ে ইরফানের হাতের উপর। মায়েরা সেসব দেখলো না, তার ফোন খোঁজ করলো না। সে ভুল করে সে শুধু ঘর থেকে বেরোতে চায়। মেয়েটা বিছানা থেকে নেমে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার হাত টেনে ধরে ধাক্কা দিয়ে মায়েরা পিছন থেকে এসে ঠাস করে ইরফানের বুকে ধাক্কা খায়। ইরফান বাম হাতটা মায়েরার পেঁচিয়ে ধরে। মায়েরা ভয়ে কাঁপছে। সে কি এই বাঘের থেকে ছাড়া পাবে না? সবাই তো ঘুমিয়েছে, বাঁচাবে কে? ইরফান শক্ত কণ্ঠে বলে, আমাকে টাক করতে এসেছিলিস, শাস্তি না নিয়ে যাবেই? ইরফান চোখ বড় বড় করে তাকায়। তার পেটে থাকা ইরফানের হাত দু হাতে ঠেলে সরাতে চায়, পারে না, তবে হালও ছাড়ে না। ইরফান ডান হাতে কেঁচি তুলে নেয়, মায়েরা সামনে নিয়ে কয়েকবার নাড়ায় কেঁচি, এরপর গম্ভীর স্বরে বলে, তোমার চুল কে বাঁচাবে এবার? মায়েরা কেঁদে বলে, না না, আমার চুল কাটবেন না প্লিজ, আমার সাদের চুল, ছেড়ে দিন। আমি কেশবতী হয়ে, আপনি কেশবতী হয়ে গেলেও আর তাকাবো না আপনার চুলের দিকে, ছেড়ে দিন আমায়। ইরফান ছাড়ল না মায়েরাকে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে ইরফানের হাতে দাঁত বসিয়ে দেয়। ইরফান শক্ত চোখে মায়েরার পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর দিকে তাকায়। মায়েরা ইরফানের হাত কতক্ষণ কামড়ে ধরে রাখলো। ইরফানের কোনো হেলদোল নেই। মায়েরা এতে রাগ লাগলো। হাত থেকে দাঁত সরিয়ে হাতের উপর ঠোঁট জোড়া রেখে বিড়বিড় করে, উ আল্লাহ, এই লোকটা এমন গন্ডার বানিয়েছে কে? ইরফান মায়েরা পিঠ ধরে রাখা হাত শীতল করে মায়েরা পড়ে যেতে নিলে ইরফান মায়েরা চুলের গোছা ধরে মায়েরাকে তার দিকে ফেরালো। মায়েরা ব্যথা পেয়ে কেঁদে কেটে বলল, ব্যথা পাই, ছাড়ুন, ছাড়ুন বলছি, আর আপনার চুল কাটতে বসবো না। ইরফান নীরব চোখে মায়েরার মুখ পানে চেয়েছে, কিছু বলল না। চুলের গোছা আর খানিকটা শক্ত করে ধরে মায়েরা মাথা হেলে গিয়ে ইরফানের বুকে ঠেকে। ইরফান শক্ত গলায় দাঁতে যাচ্ছে বলে, স্টুপিড গল, আউট, কথাটা বলে মায়েরা চুল থেকে হাত সরিয়ে নেয়।
হাতের কাছেই ছুঁড়ে মারে। মায়েরা ছাড়া পেয়ে দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়ায়। 1 সেকেন্ড সময় নষ্ট না করে দৌড় লাগায় ঘর থেকে বেরোনোর জন্য। যাওয়ার সময় হাতে থাকা একটা ফুলদানি ঠাস করে পড়ে যায়। মায়েরা ভয়ে চেঁচিয়ে ওঠে, পিছন ফিরে তাকায় না, দ্রুত দরজার কাছে চলে যেতে দেয়। দরজায় হাত রেখে একবার পিছন ফিরে রেগে বলে, এই যে শুনুন, আমি সুযোগ পেলে ঠিক আপনাকে মানুষ বানিয়ে ছাড়ব। এমন জঙ্গলি মানুষ দেখলে যে কেউ ভয় পাবে। কথাটা বলে দৌড় লাগায়। ছাড়া পেলে সব বলা ভুলে গেছে। ইরফান দাঁতে দাঁত চেপে প্রস্থান করে। বিড়বিড় করল, স্টুপিড বাঁদর। মায়েরা ঘর থেকে বেরিয়ে সামনে তার শ্বশুরকে দেখে থতমত খায়। তারেক নওয়াজ ঘুম ভাঙিয়ে যাওয়ায় তিনি পানি নিতে ঘর থেকে বেরিয়েছিল। উপরে শব্দ পেয়ে দ্রুত উঠে আসে। ইরফানের ঘর থেকে এত রাতে মায়েরাকে বেরোতে দেখে তিনি হতভম্ব হয়ে আছেন। যদিও এটা নামে সে মিস্ত্রি, কাজে তো নয়। এছাড়া মায়েরার চোখে পানি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কাটছে। মায়েরা দুই চোখে চোখ মুছে আমতা আমতা করে, ঘুম পেয়েছে বাবা, যাই। কথাটা বলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। এদিকে ইরফান বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। এই বাহাদুরের জন্য আর দরজা খুলে রাখা যাবে না। এগিয়ে গিয়ে দরজা লাগানোর জন্য বাম হাত বাড়িয়ে দরজায় হাত রাখে, কিন্তু সামনে চোখ পড়ে থেমে যায়। দরজার সামনে তার বাবা দাঁড়িয়েছে। ইরফান বাবাকে দেখে অবাক হয়। তারেক নেওয়াজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে ইরফানের দিকে। চোখ ঘুরিয়ে ইরফানের হাতে চোখ পড়লে আরও অবাক হয়। ইরফান বাম হাত এগিয়ে দিয়েছে দরজা লাগানোর জন্য। মায়েরার বাম হাতে কামড় দিয়েছে একটু আগে। ফর্সা হাত হয় কামড়ের লাল দাগ। তারেক নওয়াজের চোখ এড়াল না। তিনি অবাক হয়ে ইরফানের দিকে চোখ তুলে তাকালেন। ইরফান বাবার দৃষ্টি বুঝতে না পেরে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তার বাবার দিকে। বউ বলে মানো না, তাহলে এসব কি? ইরফান ভুরু কুঁচকে বলল, কোন সব? তারেক নেওয়াজ ছেলের উপর চরম বিরক্ত। ফোঁস করে শ্বাস ফেলে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুমি মায়েরাকে মেনে নিয়েছো? ইরফান গম্ভীর গলায় বিরক্তি মাখা করলে, আমি কোনো বাচ্চাকে আমার আশেপাশে দেখতে চাই না। তারেক নেওয়াজ দেখে যায় ইরফানের কথায়। কয়েক পা এপাশ ওপাশ করে ইরফানের দিকে এগিয়ে এসে ধমকে বলে, তোমাকে ভালো ভেবেছিলাম। তুমি এসব কি করছো? মেয়েটাকে ইউজ করে 2 দিন পর ডিভোর্স দিয়ে দিবে? ইরফান রেগে পড়ল। এখানে ডিভোর্সের কথা আসছে কোত্থেকে? তো আসবে না? তুমি তো মানছো না তাকে। রাতভর বাচ্চা মেয়েটাকে এভাবে ইউজ করে একটু বাঁধলো না তোমার? ইরফান অদ্ভুত চোখে তার বাবার দিকে চেয়ে আছে। কিসের ইউজ করার কথা বলছে? তাকে কি চরিত্রহীন ভাবছে কোনোভাবে? রেগে বললো, মাঝরাতে উঠে ভুলভাল পদবি দিয়ে আমাকে রাগিয়ে দিও না বাবা, ঘুমাতে যাও। তারেক নেওয়া ছেলের কথায় বিস্ময় নিয়ে তাকালেন। এই ছেলে তলে তলে সব করে বেড়ায়, আর এমন ভান করে বাজা মাছটা উল্টে খেতে জানে না। আমি ভুলভাল পদবি দিচ্ছি, সব তো নিজের চোখে দেখলাম। ইরফান কপালে 2 আঙুলের সাহায্যে কয়েকবার স্লাইড করলো। এরপর চোখ তুলে বাবার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, কি দেখলে? তারেক নেওয়া ছেলের কথায় থতমত খেয়ে যায়। রেগে বলে, যা দেখলেন তাই দেখলাম। ইরফান নিজের দিকে একবার তাকায়। উদাম শরীর, পরনের ট্রাউজার। বিরক্ত হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, শার্টলেস প্রথমবার দেখছো? এমন তো নয়। তারেক নওয়াজ রেগে বলে, আমি মায়েরার কথা বলছি। ইরফান হাত মুষ্টি করে ফোঁস করে শ্বাস ফেলে বাবার দিকে তাকিয়ে রেগে বলে, ওই স্টুপিডের নাম জপতে ইচ্ছে করলে প্লিজ নিজের ঘরে গিয়ে যাবো। তারেক নওয়াজ দ্বিগুণ রেগে বলে, তোমাকে আমার ছেলে ভাবতে অবাক লাগে। ভুলেও ডিভোর্সের কথা ভেবো না। মায়েরা যদি দিন দিন বড় না হয়ে আরও ছোট হয়ে যায়, তবু ওর সাথেই তোমাকে থাকতে হবে, মাথায় রেখো। কথাটা বলে বিরক্ত হয়ে উল্টো ঘুরে চলে যায়। বিড়বিড় করে বলে, অসভ্য ছেলে। ইরফান ঠাস করে ঘরের দরজায় আটকে দেয়। রাগে শরীর রিরি করছে। কোমরে হাত রেখে এপাশ ওপাশ করে হাঁটতে লাগলো। ইচ্ছে করছে মেয়েটাকে দুগালে ঠাটিয়ে দুটো থাপ্পড় মারতে। ইরফান এক ঘর পর জাহারা আর মা থাকে। ইরফানের ঘরে এত শব্দ পেয়ে মায়েরা চিৎকার শুনে জাহারা জাগা পেয়ে গেছিল। জায়রার মা জাগা পায়নি, তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান। কিন্তু জায়রা জাগা পেয়ে দরজা খুলে মায়েরাকে ইরফানের ঘর থেকে বেরোতে দেখে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়। ইরফানের বাবা চলে যায়। ইরফান দরজা লাগিয়ে দেয়। যারা দরজার আড়ালে চুপ করে থম মেরে দাঁড়িয়ে থাকে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে মেয়েটা বুঝতেই পারল না। ধীরে ধীরে ঘরের ভিতর গিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর দরজায় ঘেঁষে সেখানে হাঁটু মুড়ে বসে থাকে। হাঁটুতে মাথা ঠেকে ফুঁপিয়ে কেঁদে ওঠে। তার মনে পড়ে সে যখন ক্লাস 10-এ টেস্টে ফেল করেছিল, তখন তার মা ভাই অনেক বকেছিল, আর তার খালা তাকে এই বাড়িতে এনে
পরীক্ষার আগ পর্যন্ত এখানে রেখেছিল। তাকে নিয়ম করে ইরফান ভাই পড়াতো। কি সুন্দর পড়ায় ইরফান ভাই। জাহারা ইরফানের পড়ানোয় মুগ্ধ হয়। ইরফান ভাই মাঝে মাঝে কাজের চাপে না পড়লে জাহেরা সেদিন ভালোও যেত না। কি যে করে যাবে। জাহেরা তো পুরো 1 ঘন্টার বেশি পড়ায়। ইরফান পাশাপাশি ভাইকে দেখে মুগ্ধ হয়ে যেত। কাজ শেষে যখন ইরফান বলতো তার ঘরে যেতে পড়াতে বলে, তখন জাহেরা নাচতে নাচতে হাজির হতো। ইরফান ভাই প্রাইভেট পড়াতো না, খালার কথায় তাকে দেখিয়ে দিতে রাজি হয়েছিল। সেই জাহেরা ছোট্ট দুনিয়া হঠাৎ ইরফান ভাই নামক এক বসন্তে এসে হাজির হয়। তারপর জাহেরা এসএসসি দেয়, এইচএসসি দেয়। এরপর দিনরাত এক করে অ্যাডমিশনের জন্য ইরফান ভাইয়ের ভার্সিটিতে চান্স নেওয়া। গত বছর সেই ভার্সিটিতে চান্স পেয়ে যায়। কিন্তু হঠাৎ তার গড়ে তোলা সব অনুভূতি এই ছোট্ট এক মেয়ে এসে থাবা বসলো। ইরফান ভাইকে কেড়ে নিল তার থেকে। যারা কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। মেয়েটা সামনে ফোঁপায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে দরজা আটকে দেয়। তার বড্ড কষ্ট হয় ইরফান ভাইয়ের পাশে অন্য কাউকে দেখে। 3 বছর আগে যাকে মন দিয়ে বসেছে, হঠাৎ সে বউ নিয়ে সংসার করছে। যারা কি করে মানবে? ওয়াশরুমে বসে অনেকক্ষণ কাঁদলো। এরপর চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এসে মায়ের পাশে চুপচাপ বসে থাকে। চোখে ঘুম নেই। তার দম বন্ধ লাগছে। সারা রাত এপাশ ওপাশ কাটিয়ে দেয়। ফজরের আজান শুনে নামাজ পড়ে নেয়। এরপর আরও অনেকক্ষণ বসে থাকে। জাহেরা মা নামাজ শেষ হয়ে ঘরের লাইট জ্বালিয়ে জাহেরার দিকে তাকে আটকে ওঠে। জাহেরা বিছানার কোণায় চুপ করে বসে নীরবে অশ্রু দিচ্ছিল। সে কাঁদতে চায় না, কিন্তু সে যে চোখ পানি গড়ায়। বারবার মনে পড়ছে ইরফান ভাই আর মায়ের রাতে এক ঘরে ছিল। জাহেরার মা এগিয়ে এসে মেয়ের পাশে বসেন। জাহেরা মায়ের দিকে তাকান। ভদ্রমহিলা জাহেরার মাথায় হাত বুলিয়ে দেন। কাঁদছিস কেন মা? জাহেরা ফুঁপিয়ে ওঠেন। আবারও কাঁদতে হেঁচকে উঠে যায়। অসহায় কণ্ঠে বলে, ইরফান ভাইকে এনে দাও মা। তুমি আর খালামণি বললে ইরফান ভাই আমাকে ভালোবাসবে। তোমাদের কথা তো মিলবে না মা। জাহানারা মা কি বললেন বুঝলেন না, দীর্ঘশ্বাস ফেলবেন। ইরফান তো বিয়েটা মেনে নেনি, একটু ধৈর্য ধর। যারা হঠাৎ রাখতে রাখতে চিৎকার বলল, ওর সাথে একসাথে থাকতে শুরু করছে, আমাকে আর কত ধৈর্য দিতে বলো। আমি কিন্তু ইরফান ভাইয়ের পাশে কাউকে মানবো না, ওই মেয়েকে ছাড়বো না আমি। জাহানারা মা মেয়ের দিকে তাকিয়ে অবাক হলেন। মেয়েটা ইরফানকে পছন্দ করতে, কিন্তু এতটা পজিটিভ তিনি বোঝেননি। যারা কিছু বলল না, চুপ করে পাশ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। রুমা নওয়াজের ঘরের দিকে দেখেন তারেক নওয়াজ আছে। তিনি তার বোন রুমা নওয়াজকে ডাকলে তিনি ভেতর থেকে আসছি বলে জাহানার মা আবারও তার ঘরে চলে এসলো। ওদিকে রুমা নওয়াজ বোনের ডাকে উপরে আসেন। আপা, তুমি যে আমার মেয়েটাকে তোমার ছেলের জন্য নিতে চেয়েছিলে, ভুলে গেছো? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তোর দুলাভাই তো শুনলো না আমার কথা, কি করবো বল? বিয়ে যেহেতু হয়ে গেছে, এখন তো কিছু করে নেই। বিয়ে না হলে আমি জাহারাকে আমার ঘরের ছেলের বউ করে নিয়ে আসতাম। যাহারা মা মেয়ের দিকে তাকায় একবার। মেয়েটা কেঁপে কেঁপে কাঁদছে। তিনি তার বোনের হাত দুটো আগলে নেন। আপা, আমি জানি তুমি আমাকে সেভাবে কথা দাওনি। আমি বেশি আশা করেছিলাম, কিন্তু আমার মেয়েটার দিকে একবার দেখো। বোনের কথা রুমা নওয়াজ ভুরু কুঁচকে জাহারার দিকে তাকায়। এগিয়ে গেছে জাহারার পাশে বসে জাহারার মাথা টেনে তুলে। জাহারা খালাকে দেখে খালার বুকে কেঁদে ঝুঁকে পড়ে। রুমা নওয়াজ বোধহয় অনেক কিছু বুঝলো। তিনি জাহারের ব্যাপারে জানতেন না। তার বোন ইরফানকে মেয়ের জামাই হিসাবে চেয়েছিল। সে ইরফানের বাবার সাথে আলোচনা করতে চেয়েছিল এ নিয়ে, কিন্তু তার আগে ইরফান বিয়ে হয়ে যায়। জাহারা মেয়েটা খুব শান্তশিষ্ট। ইরফান যেমন চুপচাপ স্বভাবের, জাহারা তেমনই শান্তশিষ্ট, খুব ভদ্র। রুমা নওয়াজ এর জাহারা ভীষণ পছন্দ ছিল। অন্তত মায়েরা চেয়ে তা 1000 গুণ ভালো জাহারা, কিন্তু তার তো কিছু করার নেই। জাহানারা মা এগিয়ে এসে বলেন, আপা, ইরফানের তো বিয়েটা মানে না। ওদের ডিভোর্সটা করিয়ে আমার মেয়েটার সাথে ইরফানের বেঁধে দিলে হয় না আপা? রুমা নওয়াজ জাহারার দিকে চেয়ে মেয়েটার মুখের অবস্থা কাঁদতে কাঁদতে নাজেহাল করে ফেলেছে। হাত বাড়িয়ে জাহারা চোখের পানি মুছে দিল। কান্না করিস না মামা, আমি দেখছি। কান্না থামা। জাহারা তার খালামণিকে আঁকড়ে শুধু ফোঁপায়, কিছু বলে না। ইরফান সকাল সকাল তার ঘর বেরিয়ে দরজার সামনে এসে জাহারাকে দেখে ভুরু কুঁচকে তাকায়। জাহারা হাতে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে দাঁড়িয়েছে। দ্রুত ইরফানের দিকে এগিয়ে ইরফান নিয়ে নেয়। সে এটাই নিতে পেরেছিল। জাহারা থেকে কফির মগ উল্টে ঘুরে আবার জাহারার দিকে তাকিয়ে বলে, ভার্সিটি যাস না কেন? জাহারা মাথা নিচু করে আনমনে বলে,
তুমি এটা খেয়াল করছো ইরফান ভাইয়া? ইরফান শুনতে না পেয়ে বুড়োকে বলে, হোয়াট? জাহারা থতমত খেয়ে বলে, না মানে যাব। ইরফান কিছু না বলে ঘরের ভেতরে চলে যায়। ইরফান জাহারাকে তোমার সাথে নিয়ে যাও একই ভার্সিটিতে। ইরফান ভার্সিটির উদ্দেশ্যে বেরোলো। মায়ের কথায় পা থেমে যায়। হাত ঘড়ি একবার দেখে এরপর গম্ভীর গলা বলে, আমার কাজ আছে। যাহারা খাবার টেবিলে বসেছিল, ইরফানের কথা শুনে চোখের কোণে পানি জমে। খাওয়া থামে, চুপ করে বসে থাকে। ইরফান কথাটা ডাইনিং টেবিলে সবার নজর পড়লে ভুরু কুচকে কপাল জুড়ে বিরক্তের আভা ফুটেছে। মায়েরা নুডলসে কিছু বাচ্চাদের মতো করে মুখে নেয়। এরপর মুখে খাবার চিবোতে চিবোতে গালে হাত দিয়ে ইরফানের দিকে তাকিয়েছে। ইরফান তার দিকে তাকিয়ে দেখে মায়েরা দ্রুত চোখ সরিয়ে খাবার প্লেটে দৃষ্টি ফিরিয়ে নেয়। এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে অসহায় মুখ করে থাকে। আবার কি তাকে থাপ্পড় দিবে নাকি? কথাটা তারপরে বাম গালে হাত চলে যায়। সে কিন্তু আর মার খাবে না। চোখ তুলে আর চোখে আবারও তাকালো ইরফানের দিকে। ইরফান অমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে চোখ নামিয়ে হাতের কাঁটা চামচ দিকে তাকে বিড়বিড় করে বলে, ইচ্ছে করে এই হুতুম বেচার চোখ কানা করে দেয়। ইরফান মায়ের দিকে তাকিয়ে কিরবির করে বলে, ইডিয়েট। এরপর গটগট পায়ে চলে যায়। ইরফান চলে গেলে মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার উল্টোপাল্টা বসা জাহেরার দিকে তাকিয়ে বলে, আপু, তোমাকে নিয়ে যায়নি বলে মন খারাপ করো না। বাবাকে বললেই নিয়ে যাবে। জানোই তো ওই লোকটা কেমন খাটাস। পেছন থেকে রুমানাজ গম্ভীর স্বরে বলে, কে খাটাস? মায়েরা অসহায় মুখ করে থাকে। তার শাশুড়ি কোথা থেকে চলে আসলো? নিজের ছেলের নামে সত্যি কথা নিতে পারে না। আমতা আমতা করে বলে, আমি। রুমানাজ মায়েরার দিকে মনোযোগ দিল না। যারা পাশের চেয়ারে বসে বললো, নিজেকে একটু শক্ত করো মা। যারা মাথা নিচু করে। মায়েরা ভুরু কুচকে আছে যাহারার দিকে। মেয়েটা মন খারাপ মনে হয়, কিন্তু কেন? মায়েরা মৃদু সে, আপু, আমি আজ ইনে আপু কলেজে যাব। বাবা বলছে নিয়ে যাবে। তুমি যাবে? তাহলে মন ভালো লাগবে। যারা চোখে পানি টইটুম্ব যেভাবে চোখ তুলে শক্ত চোখে মায়েরার দিকে তাকায়। জাহানার দৃষ্টি রেখে মায়েরা চুপ হয়ে যায়। ঢোক গিলে বলে, তুমি কি উপরে কোনো কারণে রেগে আছো? তাহলে সরি। যারা আধ খাওয়া খাবার রেখে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে থাকে। রুমা নাওয়াজ পিছনে রেখে খাবার শেষ করে যেতে। যারা ঘরের দিকে যেতে নিলে ভাঙা বলে বলে, খালামণি জোর করো না প্লিজ, ভালো লাগছে না। রুমানাজ দীর্ঘশ্বাস ফেলে। মায়েরা কিছু বুঝলো না, বোকা চোখে চেয়ে থাকলো। রুমানাজ মায়েরার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। সব কিছু কেমন যেন খাপছাড়া লাগছে। ভাবনার মাঝে জাহারা রেডি হয়ে ব্যাগ নিয়ে আসলো। রুমানাজ জাহারাকে দেখে এগিয়ে গিয়ে বলে, জাহারা মা, এভাবে চলে যাচ্ছিস কেন? জাহারা পেছনে যাবে। খালামণি দেখো তো এর কি হয়েছে, আমাকে টেনে আনলো। বলো ওকে এক্ষুনি বাসায় রেখে আসতে। রুমানা জাহারার মাথায় হাত বুলিয়ে দিল, এমন করিস মা, আর কয়টা দিন থেকে যা। যারা হাতে চোখ মুছে ভাইয়ের হাত ধরে বলল, আমি আর এখানে থাকতে পারবো না, খালামণি জোর করো না। ইনা ঘর থেকে বেরিয়ে এসে জাহানারকে দেখে অবাক হয়ে যায়। আপু, তোমরা তো এই 7 দিন থাকবে, প্লিজ থেকে যাও। যাহারা বিরক্ত হয়ে ইনার দিকে তাকে বলে, আমাকে দিয়ে কি করবি? ভাবি তো পেয়ে গেছিস, আমাকে দিয়ে এখন? ইনি অবাক হয়ে তাকালো জাহারার দিকে। জাহারা এভাবে কথা বলছে কেন? জাহিদ জাহারার মাথায় টোকা দিয়ে বলে, এভাবে কথা বলছিস কেন? ইনি এত ভালোবেসে বলছে। জাহারা কিছু বলল না, একা একা বেরিয়ে যেতে নিল। রুমানা জোর করে জাহারা হাত থেকে ব্যাগ ছাড়িয়ে নিল। আমার কথা শুনবি না তুই? আমি তোর কেউ নেই। জাহারা মাথা নিচু করে, চোখের কোণে পানি। জাহিদ আর তার বোনের ব্যাপারে বুঝলো না। খালামণি যেহেতু একে আটকেছে, আর যেতে হবে না। রুমানাও জাহারাকে নিয়ে তার ঘরের দিকে যায়। জাহিদ পাশে কাটিয়ে মায়েরার পাশে চেয়ার নিয়ে বসে বলে, হাই কিউটি ভাই। মায়েরা খাবার খাওয়া রেখে জাহারাদের কাহিনী দিচ্ছিল। পাশ থেকে জাহিদের কথা শুনে মৃদু এসে বলে, আমার নাম মায়েরা। জাহিদ এসে বলে, তুমি ভীষণ কিউটি, এই নামটা দিয়েছি বুঝলে। মায়েরা কিছু বললো না। জাহিদ আবার বলল, নুডলস তোমার এত ফেভারিট, এগুলো খেতে পারবে? মায়েরা এসে বলল, আমার সবার ফেভারিট, শুধু করলা একটু বেশি। জাহিদ অবাক হয়ে বলল, সিরিয়াসলি করলা? ইয়াক। জাহিদ নাটশিস গেল। মায়েরা পছন্দ হলো না তার এত স্বাদের খাবারটা। সবাই এমন করে কেন, ভাল লাগে না। দরজা থেকে ইরফানের গম্ভীর স্বর ভেসে এলো। কণ্ঠ ভেসে এসে, জাহিদ। মায়েরা জাহিদ ইনায়া তিনজনের দরজার দিকে তাকায়। জাহিদ ঢোক গেলে, কাল সারাদিন কাপড় আয়রনের দোকানে কেটেছে, আর আজ আবার কি? মায়েরা বিরক্ত হয়ে তাকিয়েছে ইরফানের দিকে। এই লোক কোথা থেকে চলে গেলো, আবার কোথা থেকে উদয় হলো? জাহিদ এসে বলল, হ্যাঁ ভাইয়া এসো। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে বলল, কোথায়? ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে তাকায়। মনে হচ্ছে আবার টুপ করে মায়েরাকে গেলে খাবে। মায়েরা ভীত চোখে ইরফানের দিকে চেয়েছে। সে কি করছে?
এই লোক এভাবে তাকিয়েছে কেন? মাথা নিচু করে নিচের দিকে তাকালো। এক পা ভাঁজ করে চেয়ারের উপর উঠিয়ে আর এক পা ঝুলিয়ে বসে আছে। ইরফানের দিকে তাকিয়ে পা নেমে সুন্দর মতো ভদ্রভাবে বসলো। ঠিকঠাক হয়ে বসার সময় জাহিদের গায়ের সাথে গা লাগলো। মায়েরা জাহিদের দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, সরি ভাইয়া। জাহিদ মৃদু হেসে বলল, ইটস ওকে কিউটি পাই। মায়েরা ইরফানের দিকে দেখলে ইরফান আর ক্ষোভের দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে, দ্রুত পায়ে এগিয়েছে। মায়েরা ভয়ে দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার মনে হচ্ছে ইরফান তাকে তুলে আছাড় মারতে এদিকে আসছে। গতি দেখে তাই মনে হচ্ছে। মায়েরা দৌড়ে জাহিদের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে বাঁচাও কেউ। জাহিদ আর ইনায়া বুঝলো না মায়েরার কাণ্ড। তার ভাই এভাবে আসছে কেন? ইরফান চোখের পলক মায়েরার কাছে আসে। মায়েরা নিচু হয়ে টেবিলের নিচে ঢুকতে গেলে ইরফান মায়েরার হাত ধরে শক্ত চেপে ধরে। মায়েরা কাছুমাছু হয়ে অসহায় চোখে ইরফানের দিকে তাকায়। কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখুন আমি তো বলছি আপনার চুল আর কাটবো না, ছেড়ে দিন আমায়। ইরফান রেগে বলে, আচ্ছা। মায়েরা মনে পড়ে সে লাস্টে বলেছিল কেটেই ছাড়বে। ভাবনার মাঝে ইরফান মায়েরাকে টেনে নিয়ে যেতে যেতে মায়েরার ঘরের দিকে। মায়েরা এক প্রকার দৌড়াচ্ছে হাত ছাড়ানোর জন্য, চেষ্টা করছে আর বলতে, ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? লাশ কথা তুলে নিলাম, এখন ছাড়ুন। ইনিয়া জাহিদ কিছু বলল না। পেছন থেকে জাহিদ বলল, ইরফান ভাই কী করছো? ছাড়ো, কিউটি ভাইকে ব্যথা পাচ্ছে। ইরফান সাথে সাথে ঘুরে জ্বলন্ত চোখে জাহিদের দিকে তাকায়। জাহিদ ইরফানের চোখে চাহনির দিকে আমতা আমতা করে বলে, না মানে নিয়ে যাও, তোমারই তো বউ, নিয়ে যাও। ইরফান আগের চেয়ে শক্তপোক্ত হাতে মায়েরার হাত চেপে ধরে মায়েরাকে ঘরের দরজার সামনে এনে মায়েরাকে ভেতরে ধাক্কা দেয়। মায়েরা কয়েক পা পিছিয়ে দেয়। হাতটা উল্টে পাল্টে দেখে লাল হয়ে গেছে। অপর হাতটা একটু বুঝলো। ইরফান ঘরের ভেতরে এসে ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। মায়েরা চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ভীতস্বরে বলে, কি করছে? আমি বললাম তো আপনার চুল কাটবো না। ইরফান মায়েরা দিকে এগিয়ে আসলে মায়েরা কাঁচুমাচু হয়ে কয়েক পা পিছিয়ে যায়। ইরফান গম্ভীর গলায় বলে, কিন্তু আমি তোমার চুল কাটবো। মায়েরা চোখ বড় বড় করে বলে, না প্লিজ, আমি অনেক কষ্ট করে চুল বড় করছি, এগুলো আমার চুল কাটবেন না, একদম ভালো হবে না। ইরফান মায়েরার দিকে আরও খানিকটা এগিয়ে আসলে মায়েরা ভয়ে দুগালে হাত দেয়। কান্নামাখা বলে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমার গাল সরকারি নেই, বুঝেছেন? ইরফান হঠাৎ মায়েরার গলা থেকে ওড়নাটা টান দিয়ে নিয়ে নেয়। মায়ের লজ্জায় রাগে চেঁচিয়ে বলে, আরে আরে আমার ওড়না, আরে ওড়না দিন। ইরফান গম্ভীর মুখে মায়ের ওড়নায় ডান হাত পেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যে ওড়না মাথায় থাকে না সে ওড়না তোমার লাগবে না, এভাবেই থাকো। মায়েরা কেঁদে দিয়ে বলে, প্রায়, এই লোক কেন এমন করছে? তাকে বউ মানে না, শুধু তার ইজ্জতে হাত দিয়ে আসে। বেয়াদব লোক। বিড়বিড় করে মায়েরা বলে, খোপা খুলে দিয়ে চুলগুলো সামনে নিয়ে আসে। মাথা নিচু করে বলে, একদম বন্ধ লাগছে, একদম গা ঘেঁষে দাঁড়িয়েছে। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, সরবেন নাকি কোলে উঠবেন? অসহ্য লোক একটা। ইরফান দাঁতে দাঁত চেপে হাতে মায়েরার মাথার পিছনে চুল মুঠো করে নেয়। মায়েরা মৃদু আর্তনাদ করে, আহ লাগছে, ছাড়ুন। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার মুখের দিকে চেয়ে থাকে। হাতটা কিছুটা শীতল করে, তবে ছাড়ে না। দাঁত পিষে ধমকের স্বরে বলে, যদি এই ঘর থেকে বেরিয়েছো, আই সোয়ার তোমার মাথায় একটা চুলও থাকবে না। কথাটা বলে মৃদু ধাক্কা দেয়। মায়েরা বিছানার উপর হতে পড়ে যায়। ইরফান হাতের ওড়নাটা মায়েরার দিকে ছুঁড়ে মেরে গট গট পায়ে এগিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা কেঁপে ওঠে। নিজের উপর পড়ে থাকা ওড়নাটা নিয়ে নিজেকে ঢেকে নেয়। খাওয়ার সময় হয়তো মাথা থেকে ওড়নাটা পড়ে গেছিলো, বুঝতে পারিনি। আর এই লোক মানবে না, আবার স্বামীগিরি দেখাতে আসবে। ভাবনা রেখে ধীর পায়ে দরজা খুলে দেয়। এই লোকের কথা শুনে সে ঘরবন্দি হয়ে থাকবে। অসহ্য লোক একটা। কিন্তু দরজা তো খোলে না। বুঝলো লক হয়ে গেছে। এবার ওপাশ থেকে চাবি দিয়ে খুলবে। রাগে দরজায় কয়েকটা লাথি দিলে ব্যথা পেয়ে পা ধরে বসে পড়ে। এত রাগ লাগছে তার। অর্ধেক নুডলস খাওয়া পড়ে আছে, পেটও হয়নি। বিড়বিড় করলে, এত খাবিশ মানুষ জীবনে দেখে দিলে। চেয়েছিলাম চুল সাইজ করবো, এখন মনে হচ্ছে একটা চুলও রাখবো না। আমাকে একটু শান্তি করে খেতে দেবে না, খাবিশ লোক। আবার আমাকে ঘরবন্দি করা পায়তারা করছে। এমনিতে গ্রাম থেকে এসে বিরক্ত লাগছে, এখন ঘর থেকে বেরোতে দেবে না। শখ কত, সে আর বেরোবে, 100 বার বেরোবে। ইমরান ঘর থেকে বেরিয়ে জাহিদের কাছে এসে দাঁড়িয়ে, এসো।
ইনা আর জাহিদ দুজনে হাঁ হয়ে চেয়ে আছে। মায়েরা ঘরের জানলা দিকে। ইনা সবচেয়ে বেশি অবাক। তার ভাইটা করছে কি? সব মাথার উপর যাচ্ছে। জাহিদ এসব অবগত চেয়ে চেয়ার নিয়ে খেয়ে নেই ফার্স্ট। জাহিদ 2 মিনিটে কিছুটা নুডলস খেয়ে নিল। সে পরিকল্পনা করেছে আজ যে করে হোক সে এই বাড়ি থেকে চলে যাবে। কিরে বাবা, বেড়াতে এসে শুধু শুধু কাজ, এর চেয়ে নিজের বাড়ি গিয়ে শুয়েও ঘুম পাড়ুক সেটাই ভালো। এরপর পানি খেয়ে ঘরের দিকে যেতে নিলে ইরফান ভুরু কুচকে বলে, কোথায় যাচ্ছ? জাহিদ ইনোসেন্ট ফেস ভ্যালু চেঞ্জ করেছি, লাগবে না। জাহিদ নিজের দিকে তাকালো। ট্রাউজার পরে বাইরে যাব? টি শার্টও কেমন যেন। অতঃপর জিজ্ঞেস করলো, আজ কাজ কি? বাগান ক্লিন। জাহিদ চোখ বড় বড় করে বললো, কি লেবার হব আমি? ইনিয়া বিরক্ত হলো। এসো তোমাকে দেখিয়ে দিয়ে বের হবো, আমরা লেট হচ্ছে। ইনিয়া তার ভাইয়ের দিকে চেয়ে আছে। হয়েছেটাই কি ইমরান? ইনিয়া বুঝল না। গতকাল নাকি শার্ট প্যান্ট জাহিদ বেচারাকে দিয়ে আয়রন করিয়ে এনেছে। আর সোজা লেবার। জাহিদ পা ছাড়িয়ে কাঁদতে ইচ্ছে করলো। বড় ভাইয়ের মুখের উপর নাও করতে পারে না। জাহিদ একটু ভেবে বলল, আমার হাতে লেবার আছে ইরফান ভাই, কল করলে 2 মিনিটে চলে আসবে, তুমি নিশ্চিত যাও। ইরফান জাহিদের হাত ধরে টেনে বাইরে যেতে বলল, তোমার হাতে বাগান ক্লিন করাতে ইচ্ছে করছে, ওরা কাজে ফাঁকি দেয়, তুমি দিবে না। ওইদিকে সোজা বাড়ি চলে যাবে এসব ভাবছে। আমতা আমতা করে বলে, বলছি ইরফান ভাই, রহমত চাচাকে তো কোনো কাজই ভাই থেকে না, তাকে দিয়ে করালে কেমন হয়? জাহিদ ইরফানের দিকে তাকে গম্ভীর গলে বলল, তোমার হাতের ছোঁয়া আমার বাগানে থাকুক, সেটাই আমি চাইছি গো। জাহিদ এবার অদ্ভুত হয়ে তাকালো ইরফান দিকে। সে দৃষ্টি মানে এ দুনিয়া কেউ বোধহয় বুঝবে না। সেই দৃষ্টি ঘুরিয়ে হাত উঠিয়ে একবার দেখলো। তার হাতে কি কোনোভাবে হিরে অথবা সোনা লেগে আছে? ইরফান উল্টো ঘুরে গাড়ির দিকে যেতে যেতে আবারও গম্ভীর করলো, ভুলেও কাজে ফাঁকি দিবে না, বাড়ির ভিতর যাওয়ার ট্রাই করবে না, সবসময় থাকবে আমার কাছে। আমার কথা এদিক ওদিক হলে পানিশমেন্ট। নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকলো। জাহিদ সিদ্ধান্ত নিয়ে ফেলছে, এই কাজ করে এভাবে ফকির কামলা যাই লাগুক তাই পেশে সোজা বাড়ি চলে যাবে, এখন আর নয়। ইরফান ভাইয়ের কিছু হয়েছে যা স্বীকার করছে, আগে তো এমন করতো না। যাই হোক, জাহিদ বিড়বিড় করে বলল, কাজ শেষে এক মুহূর্ত এখানে নেই, আমার বাড়ি সেখানে সেখানে যাতাই কয়, যেখানে কাজবিহীন শুধু আরাম আর আরাম। কাজের বের হয়ে কবিতা বলার বৃথা চেষ্টা করলো ছেলেটা। ইনা হাতে ছোট্ট একটা চিরকুট নিয়ে থম মেরে বসে আছে, বারবার ঢোক গিলছে। কে জানে কে দিয়েছে এটা? এই লোক হঠাৎ কোথা থেকে ওদের হলে চিন্তায় তার মাথা পিছু। কলেজ থেকে ফেরার সময় তার সামনে বা তার চেয়ে কিছুটা বড় একটা মেয়ে তার হাতে একটা বাক্স ধরে দিল। ইনিয়া তার রুমে এসে বাক্সটা খুলে ভেতরে অনেকগুলো বিভিন্ন রকম চকলেট পায়, সাথে একটা চিরকুট যেখানে লেখা, ইউ আর মাই লিটল কুইন, আই অ্যাম ব্যাক। চলবে। প্রণয় অমল কাব্য পর্ব 2, পুরো গল্প প্লে লিস্টে পাবেন।